আসসালামু আলাইকুম। এডুপরিবারের পক্ষ থেকে আয়োজিত আজকের গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসটা অন্য আর 10 দিনের ক্লাসের মতো নয়, কারণ আজকে আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য অষ্টম শ্রেণীর জন্য গণিত ম্যারাথন ক্লাস। মূলত একটা ম্যারাথন ক্লাসে যে বিষয়গুলো থাকে তোমার সম্পূর্ণ সিলেবাসের উপরে একটা সামারাইজ করা। এখন কিন্তু সেই সময় নেই যে তোমাকে একদম বেসিক a+b² সূত্রটা শিখাইতে হবে, কারণ তুমি কিন্তু মোটামুটি সেগুলো পড়ে আসছো। এখন তোমার দরকার একটা ওভারভিউ, যেই ওভারভিউ ক্লাসে কঠিন কোশ্চেনগুলা, স্পেশাল টেকনিক্সগুলা, তুমি পরীক্ষায় ঠিক কোন কোন জায়গাগুলোতে ভুল করতে পারো, সেই ভুল যাতে না করতে পারো বা ভুল যাতে না হয় সেই জায়গাগুলো দেখায় দেওয়া, এবং কিভাবে পরীক্ষায় অ্যান্সার করলে তুমি পরীক্ষাতে বেশি মার্কস পাইতে পারো সেই বিষয়গুলোকে হাইলাইটস করা, এবং কোন কোন অধ্যায় আমাদেরকে আরো বেশি গুরুত্ব দিয়ে পড়া উচিত সেই বিষয়গুলো আমরা হাইলাইটস করবো আজকের ক্লাসে। তো আমাদের এই ক্লাসটি এডুপরিবার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে চলছে। আমাদের সাথে জুমে আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট যারা আছে তারাও কানেক্টেড আছে। এর সাথে সাথে সারা বাংলাদেশ থেকে অসংখ্য স্টুডেন্ট যুক্ত আছো। তো যারা ফেসবুকে এবং ইউটিউবে ক্লাসগুলো দেখছো, ফেসবুকে যারা লাইভ দেখছো ক্লাসটা, তাদের কাছে অনুরোধ থাকবে তোমরা আগে ক্লাসটা শেয়ার করো। ঠিক এডুপরিবার ফেসবুক যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা শেয়ার করে দাও লাইভ ক্লাসের, যাতে তোমার অন্যান্য বন্ধু যারা আছে তারা হতে ক্লাসটা দেখতে পারে এবং উপকৃত হতে পারে। এছাড়া সবচেয়ে বড় যেটা প্রয়োজন, পরীক্ষার আগে তুমি কিন্তু আবার যদি ঠিক এই ক্লাসটা করতে চাও, তখন কিন্তু তোমার এডুপরিবার পেজে যাওয়ার পরে একটা লং সিরিয়াল ধরে আবার খুঁজতে হবে যে ক্লাসটা কই আছে। বাট তুমি যদি এটা শেয়ার করে তোমার প্রোফাইলে রেখে দাও, তাহলে কিন্তু তোমাকে সেই ঝামেলা করতে হচ্ছে না, ক্লাসটা তোমার প্রোফাইলে থেকে যাবে। তাইলে তোমরা যারা যুক্ত আছো তারা সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। ওকে, এখন কথা হচ্ছে জুমের কমেন্টস গুলা ঠিক এখন যদি আমি 3টা মেনটেন করতে যাই, ইটস কোয়াইট ইম্পসিবল ফর মি। তো যারা জুমে যুক্ত আছো, আমি তোমাদেরকে 2টা মিনিট সময় দিই। হ্যাঁ, এটা ধরো তোমাদের কাছে আমার পক্ষ থেকে একটা দাবি বলতে পারো। তোমরা জুম থেকে লিভ নাও, জুম থেকে লিভ নিয়ে সবাই একটু, সবারই ফেসবুক আইডি আছে আমি জানি, বা না থাকলেও গার্জিয়ানের আছে। তো জুম থেকে লিভ নিয়ে একটু ফেসবুকে আসো। ফেসবুকে আসার পরে এডুপরিবার পেজে লাইভটা দেখো এবং শেয়ার করো। ঠিক আছে, আমি 2 মিনিট সময় দিলাম, কারণ জুমের কমেন্টস এখানে চেক করতে একটু প্রবলেম হবে। বাট যদি ফেসবুকে আসো তাহলে দেখো আমি কিন্তু হাত থেকে তোমার কমেন্টসগুলো চেক করতে পারবো ফোনের মাধ্যমে। ঠিক না? 2 মিনিট সময় দিলাম, তোমরা সবাই জুম থেকে ফেসবুকে চলে আসো। ওকে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এবং তোমরা ফেসবুকে আসার পরে কমেন্টস করো যে স্যার চলে আসছি, দেখি কে কে আসছে আমার কথা, আর লাইভটা শেয়ার করো। ঠিক আছে, এইটুক দাবি তো করতেই পারি তোমাদের কাছে, তাই না? এত কষ্ট করে ক্লাস নিচ্ছি, এটুকু দাবি করতে পারি না? ফ্রি ক্লাস হইতেছে, একটু শেয়ার করে দাও। হ্যাঁ, আর হ্যাঁ ঠিক আছে, ভালো। এডু পরিবারের প্রতি কৃতজ্ঞতা বলছে একজন, হ্যাঁ কারেক্ট। তোমরা দোয়া করবা যেন এডু পরিবার তোমাদেরকে এই ধরনের ক্লাস আরো উপহার দিতে পারে এবং তোমাদের শিক্ষা জীবনে এডু পরিবার আজীবন পাশে থাকতে পারে। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। হ্যাঁ, দেন ক্লাস চলাকালীন সময় তুমি তোমার যে কোনো কোশ্চেন থাকলে সেটা ফেসবুকের এই ক্লাসের কমেন্টস করবা, আমি সেখান থেকে রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। চলো আমরা ক্লাসটা শুরু করি। ওকে, এখানে আমার পরিচয় দেওয়া আছে, নতুন করে পরিচয় দিতে চাচ্ছি না, তারপরেও বলি আমার নাম অন্তর হাসান। আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করছি এগ্রিকালচারে, এবং বর্তমানে এডু পরিবারে ম্যাথ এবং কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর হিসেবে আছি। চলো, ওকে, যেহেতু ম্যারাথন ক্লাস এবং আমি বলছি আমি খুব সিলেক্টিভ কিছু এমসিকিউ আনছি যেইগুলোর মাধ্যমেই তুমি তোমার পরীক্ষায় কমন পাবা। পরীক্ষায় যে তুমি পারো ঠিক এই সেই পরিমাণ ক্যাপাসিটি আমি তোমাকে করে দেবো ইনশাল্লাহ। আমার ক্লাসগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। ওকে ওকে ফাইন, চলো দেখো, মুনাফার হার 2% বৃদ্ধি পাওয়ায় 4 বছরে 128 টাকা আয় বাড়ে। এখন এই সুদের অঙ্কগুলার ক্ষেত্রে, মুনাফার অঙ্কগুলার ক্ষেত্রে আমরা একটা ব্যাপার জানি, সেটা হচ্ছে সূত্রটা কি বলতো, ইকুয়াল টু PNR। এটা হচ্ছে সূত্র, যেখানে এই পিটা হইতেছে আমার কি, মূলধন বা আসল। এন কি, এন হইতেছে সময়, ঠিক কতদিন সময়ের জন্য তুমি টাকাটা ব্যাংকে রাখছো বা তুমি ব্যাংক থেকে নিছো। আর মানে কি, আর মানে হচ্ছে সুদের হার। আর মানে সুদের হার, মনে রাখতে হবে এই আরটা সুদের হার যে এটা আর আকারে থাকে। ধরো আর এর মানে এরকম হইতে পারে 5, 8, 10, 20 এরকম। বাট প্রত্যেকটা সময় আমি যখন ম্যাথ করতে যাব আমাকে অবশ্যই আর এর নিচে 100 দিতে হবে। কি দিতে হবে? এই জায়গাটাতেই তোমরা অনেকেই ভুল করো। ঠিক আছে, কি করবে? 100 দিবে না,
এবং এই 100 না দিলে তোমার ম্যাথটা পুরোপুরি ভুল যাবে। তাহলে আমাকে কি মনে রাখতে হবে, আর এর ক্ষেত্রে সবসময় 100 দিতে হবে। তাহলে আয় মানে কি, আয় মানে হইতেছে মুনাফা বা সুদ। অর্থাৎ তুমি যেই টাকাটা ব্যাংকে রাখছো বা যেই টাকাটা ব্যাংক থেকে নিছো একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, 1 লাখ 2 লাখ 20,000 50,000, সেই টাকার এগেনস্টে ব্যাংক তোমাকে যেই টাকা লাভ দিচ্ছে, ঠিক আছে, অথবা তুমি ব্যাংকে যেই টাকা দিতে বাধ্য হইছো এক্সট্রা টাকা হিসেবে, সেইটা হচ্ছে মুনাফা বা সুদ। সূত্র হইতেছে আই ইকুয়াল টু PNR। এই সুদ বা মুনাফা চ্যাপ্টারের যতগুলা ম্যাথ আছে, প্রত্যেকটা ম্যাথ তুমি শুধুমাত্র এই একটা থিওরি মনে রাখতে পারলেই যথেষ্ট। আই ইকুয়াল টু PNR। আসো, প্রশ্নে অনেক বড় থাকতে পারে, অনেক কিছু লেখা থাকতে পারে, অত ডিটেলস তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নাই, অন্তত এখন, কারণ তোমার পরীক্ষা সামনে। তুমি কি চিন্তা করবা, তোমার কি কি মান দেওয়া আছে, কি দেওয়া আছে বলো তো, কি কি মান দেওয়া আছে। যেমন ধরো এখানে আমি যদি বলি এই যে মুনাফার হার 2%, এই যে 2% দেওয়া, এই 2% মানে আসলে কিসের মান দেওয়া, এটা কিসের মান, এটা আর এর মান। তারপরে বৃদ্ধি পাওয়ায় 4 বছরে, আমরা কি বলছিলাম, এই বছর বা এটা কি সময়, সময় মানে কিসের মান, এন এর মান। এরপরে 128 টাকা আয় বাড়ে, এই ভাষাটা বুঝতে হবে। 128 টাকা আয় বাড়ে, এই কথাটার অর্থ কি, কথাটার অর্থ হচ্ছে তুমি ব্যাংকের টাকা রাখছিলা, সেই টাকা রাখার বিনিময়ে ব্যাংক তোমাকে 128 টাকা বাড়তি দিছে। তার মানে এটা কি, এইটাই তো মুনাফা বা সুদ, ঠিক না? ওকে, তাহলে এইটা কিসের মান, এটা হইতেছে আয়ের মান। ওকে ফাইন। এখন বলছে মূলধন কত টাকা, তার মানে কিসের মান বের করতে হবে, এই যে পি এর মান। এবার দেখো তো, যদি এই ম্যাথটাতে তোমার আয়ের মান জানা থাকে, এন এর মান জানা থাকে, আর এর মান জানা থাকে, তাহলে তুমি পি এর মান বের করতে পারবা কিনা। ওকে ফাইন। তাহলে আমরা লিখতে পারি যে আই ইকুয়াল টু, যদি পি এন আর হয়, তাহলে পি ইকুয়াল টু আই বাই এন আর। ওকে, এভাবে। এখন কথা হচ্ছে এইটা দিলে কি অ্যান্সার হবে, হবে না। তোমাদের বইয়ের ক্ষেত্রে এই যে আই ইকুয়াল টু PNR যে ফর্মুলা আছে, তুমি যদি এই ফর্মুলা অ্যাপ্লাই করে ম্যাথটা করো, প্রত্যেক জায়গায় যাওয়ার পরে তোমার মাথার মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট হবে যে আমি কি 100 নিচে দিব নাকি 100 উপরে দিব। এখন এরকম আসার পরে এখন কি এইটার নিচে 100 দিব না এটার উপরে 100 দিব, ঠিক না? এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য তুমি ডিরেক্ট সব সময় এই ফর্মুলা অ্যাপ্লাই করবা, আই ইকুয়াল টু PNR বাই 100। মানে এই টাইপের যত ম্যাথ আছে তুমি এই একটা ফর্মুলা অ্যাপ্লাই করবা। এখন তুমি 100 কে বামে নিয়ে আসো, ডানে নিয়ে আসো, পজিশন মতো চেঞ্জ করো, দ্যাটস আপ টু ইউ, বাট এই ফর্মুলা মনে রাখবা। তাইলে আমার আর এক্সট্রা করে এখানে 100 ভাগ করব কিনা বা উল্টাইলে 100 কই যাবে, এই ধরনের চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন পড়বে না। তাহলে আমি কি লিখবো, আই ইকুয়াল টু PNR বাই 100, দেন পি ইকুয়াল টু, তাহলে কি দাঁড়াইলো, আই গুণন 100 ডিভাইডেড বাই এন গুণন আর। এবার যদি আমরা মান বের করি, ক্যালকুলেশন করলে আমরা মানটা পেয়ে যাব, ঠিক আছে? তাইলে মুনাফা চ্যাপ্টার থেকে একটা সূত্র পড়বো, আই ইকুয়াল টু PNR ডিভাইডেড বাই 100, মনে রাখতে হবে এখানে আমাকে। দেন আমি আর এর মান যখন বের করব, আর এর যে 5% থাকলে 5 লিখবো, 10% থাকলে 10 লিখবো, 100 দিয়ে আমি ফর্মুলাটা নিয়ে আসব। এরপরে যখন আমি এইটা যদি সিকিউতে আসে, সিকিউতে আসলে তুমি একটা জায়গায় ভুল করতে পারো, সেটা কি, তোমরা অনেক সময় লেখো এরকম শতকরা সুদের হার 10%, শতকরা সুদের হার 10%, এইভাবে লেখা যাবে না। তুমি প্রথমে শতকরা লিখছো, পরে যায় আবার পার্সেন্টেজ লিখছো, তার মানে কি এটা ভুল। তোমাকে হয় লিখতে হবে সুদের হার 10% অথবা শতকরা সুদের হার 10 টাকা। অর্থাৎ একই বাক্যে তুমি শতকরা এবং পার্সেন্টেজ দুইটা জিনিস ইউজ করতে পারবা না, দুইটার যে কোনো একটা ইউজ করতে হবে, হয় শতকরা নয় পার্সেন্টেজ। শতকরা ইউজ করলে পার্সেন্টেজ বাদ, আর যদি পার্সেন্টেজ ইউজ করতে চাও তাহলে শতকরা বাদ, ঠিক আছে? সেফটির জন্য আমার কাছে সবসময় মনে হয় যে তুমি টাকা লিখবা, কিরকম, যে শতকরা সুদের হার 10 টাকা, শতকরা সুদের হার 20 টাকা, শতকরা সুদের হার 5 টাকা, ঠিক আছে? কারণ এইটাই আমাদের প্রথম থেকে লিখে আসতে হয়। আমি যদি যে পার্সেন্টেজ লিখি তখন আগে আবার শতকরা লিখলে একদম ফুল জিরো পাবা, টিচার চাইলে ফুল জিরো দিয়ে দিতে পারে। ওকে, যারা লাইনে আসো, যারা কমেন্টস করতেছো, আমি একটু কমেন্টস চেক করি এন্ড এটা বুঝছো কিনা একটু কমেন্টসে জানাও। যুক্ত আছো এই মুহূর্তে যারা আছো তারা সবাই কি করবা, লাইভটা শেয়ার করো। আমি দেখতেছি কেউ লাইভ শেয়ার করো নাই, দিস ইজ নট ফেয়ার।
ঠিক আছে, লাইভটা শেয়ার করতে হবে, লাইভটা শেয়ার করো দ্রুত দেখি। ওয়ালাইকুম আসসালাম, রিয়াসাত খুরশেদ, হ্যাঁ ঠিক আছে, ওকে। আজম পাশা, আচ্ছা। রোহান ইসলাম তামিম, ওয়ালাইকুম আসসালাম। ওকে, ঠিক আছে। নেক্সট, এই ম্যাথটা একটু কঠিন, ঠিক আছে, আমরা একটু চিন্তা করবো ম্যাথটাতে, কারণ আজকে যেহেতু এই টাইপের ক্লাস, ম্যারাথন ক্লাস, সো আমি চেষ্টা করছি এক্সক্লুসিভ বা একটু কঠিন এই টাইপের জিনিসগুলো নিয়ে আসতে, তাই মেন্টালি ভাবে প্রিপারেশন রাখো। যেমন কোন একটা মূলধন 3 বছরের জন্য বিনিয়োগ করা হলো, মুনাফার হার 5% হলে মুনাফা আসলের কত অংশ? একটু খেয়াল করে দেখো, আমার এখানে এন দেওয়া আছে 3 বছর, আমার মুনাফার হার দেওয়া আছে 5%, এন দেওয়া আছে এবং আর দেওয়া আছে। আমি যদি মুনাফা আসলের কত অংশ বের করতে যাই, তাহলে আমাকে অবশ্যই মুনাফা কত সেটা লাগবে এবং আসল কত সেটাও লাগবে, ঠিক না? তারপরে তো আমি বের করতে পারবো যে মুনাফা আসলের কত অংশ। এখন এই ম্যাথগুলার ক্ষেত্রে তুমি চিন্তা করো একটা বিষয়, তুমি ধরে নিবা যে তুমি কি ধরবা, ধরবা যে আসল হচ্ছে 100 টাকা, কি ধরবা যে আসল 100 টাকা। এবার আসল 100 টাকা ধরে তুমি যদি আসল 100 টাকা হয়, তাহলে পি এর মান কত হইলো? পি এর মান হইলো 100। এবার পি এর মান পাইলে 100, এন এর মান পাইছো 3, আর এর মান পাইছো 5, তাহলে আসল 100 টাকা হইলে মুনাফা কত আসে আমরা সেটা বের করি। তাহলে আমরা কি জানি যে আই ইকুয়াল টু পি এন আর ডিভাইডেড বাই 100। তাহলে পি এর মান কত আমরা ধরছি 100, এন এর মান কত কোশ্চেনে দেওয়া আছে 3, আর এর মান কত দেওয়া আছে 5, নিচে কত 100, তাহলে 100 100 কাটা, 3 5 15। এর মানে হচ্ছে তুমি পি আসল যেটা, এই আসলের মান পাইলা হচ্ছে 100 টাকা ধরছো, আর মুনাফা যেটা ইন্টারেস্ট সেইটার মান পাইছে হচ্ছে 15 টাকা। তোমাকে বলছে মুনাফা আসলের কত অংশ, বড়কে বড় আসল, তাহলে মুনাফা ছোট, তাহলে মুনাফা আসলের কত অংশ, এটার জন্য আমাকে কি করতে হবে, মুনাফাকে আসল দিয়ে ভাগ করতে হবে। তাহলে মুনাফা পাইলাম হচ্ছে 15, আর আসল কত ধরছিলাম 100, যদি আমি কাটাকাটি করি 3 5 15 এবং 5 20 100 সমান 3/20। তার মানে হচ্ছে আমি যদি এই কোনো একটা মূলধন 3 বছরের জন্য বিনিয়োগ করি এবং মুনাফার হার 5% হয়, তাহলে সেখানে মুনাফা আসলের কত অংশ হবে, 3/20 অংশ হবে, অর্থাৎ আসলের 20 ভাগের 3 ভাগ হিসেবে তুমি মুনাফা পাবা, আসলের 20 ভাগের 3 ভাগ হিসেবে তুমি মুনাফা পাবা। ক্লিয়ার? বলো। আচ্ছা বলো, কমেন্টস করো। স্যার আপনার ক্লাস যদি না বুঝি কাউকে পাম দিচ্ছ নাকি? বিহান রাজ, কিন্তু শেয়ার দিচ্ছ না তোমরা, এইটা আমি খুশি হইলাম না, শেয়ার দিতে হবে। স্যার আমি রাদিয়া, ও আচ্ছা আচ্ছা, রাদিয়া কাশফি, হ্যাঁ হ্যাঁ চিনতে পারছি। ওকে ঠিক আছে, ওকে ডান, আমরা তাহলে নেক্সট চলে যাই। ওকে আসো, এই ম্যাথটার একই দরে 25টি কমলা ক্রয় করে, ওই চ্যাপ্টারেরই কিন্তু লাভ ক্ষতিও আছে, ঠিক না? দেখো একটু, যে একই দরে 25টি কমলা ক্রয় করে ওই দরে 20টি কমলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? একই দরে মানে দামে, একই দামে 25টা কমলা কিনলা, কেনার পরে ওই একই দামে তুমি আবার 20টা কমলা বিক্রয় করে দিলা, তার মানে তুমি 25টা কমলা কিনছো যেই দাম দিয়ে, ঠিক একই দামে আবার কমলা বিক্রি করতেছো, কিন্তু বিক্রি করার সময় বিক্রি করতেছো কয়টা করে, 20টা করে। একটু চিন্তা করো তো, তাহলে তোমার কি লাভ হবে না ক্ষতি হবে? তুমি একই টাকা দিয়ে 25টা কমলা কিনছো, ধরো তুমি 100 টাকা দিয়ে 25টা কমলা কিনছো, কেনার পরে যখন বিক্রি করতেছো তখন 100 টাকায় 20টা কমলা বিক্রি করতেছো, তার মানে তোমার কাছে থাকলো কয়টা, 5টা।
তার মানে কি সিম্পল হিসাব, তোমার লাভ হইতেছে। ওকে, তাইলে এইখানে যে বলছে শতকরা কত লাভ বা ক্ষতি হবে, এই লাভ যে হবে এইটা আমি নিশ্চিত হইলাম, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে শতকরা কত লাভ বা ক্ষতি হবে, তার মানে আমি যদি নর্মাল ট্র্যাডিশনাল সিস্টেমে ম্যাথটা করি, তাহলে আমাকে এখানে করতে হবে কি 25টা কমলা কিনছি ধরো 100 টাকা দিয়ে, তাহলে একটা কমলার ক্রয় মূল্য কত, দেন আবার 20টা কমলা বিক্রি করছি এত টাকা দিয়ে, তাহলে একটা কমলার বিক্রয় মূল্য কত, তারপরে একটি কমলায় লাভ হয় এত টাকা, তাহলে এত টাকায় লাভ হয় এত টাকা, 100 টাকায় লাভ হয় এত টাকা, এতখানি একটা ম্যাথ হয়ে যাবে। কিন্তু এইটার একটা শর্টকাট টেকনিক আছে, একদম 5 সেকেন্ডে তুমি এমসিকিউ এর অ্যান্সার বের করে ফেলতে পারবা, কিচ্ছু করতে হবে না। ওকে, ফর্মুলাটা কি? দেখো তো দেখা যায় কিনা, কি লিখছি, বড় মাইনাস ছোট ডিভাইডেড বাই বড় গুণন কত লিখছি 100, বড় মাইনাস ছোট ডিভাইডেড বাই ছোট গুণন 100। ও এখানে ছোট বড় না, সরি, ও শিট, আচ্ছা প্রথম থেকে লিখি, বড় মাইনাস ছোট ডিভাইডেড বাই ছোট গুণন 100, এটা হচ্ছে সূত্র এই ম্যাথের ক্ষেত্রে। যেই ম্যাথে দিক না কেন, তুমি যখনই দেখবা যে ওই যে একই দরে একই দামে উল্লেখ থাকবে যে 500 টাকায় 50টা কমলা কিনে 500 টাকায় 20টা কমলা বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে, এই টাইপের যতগুলা ম্যাথ থাকবে তুমি এক ফর্মুলা দিয়ে বের করে ফেলতে পারবা এমসিকিউ এর জন্য। আবার মানে সিকিউ এ দিছে তখন আবার এই ফর্মুলা অ্যাপ্লাই করে দিও না, তাহলে কিন্তু মার্ক পাবা না। এমসিকিউ তো আমাকে দেখতে আসতেছে না যে আমি কোন ফর্মুলায় ম্যাথ করছি, আমার দরকার হচ্ছে গোল পূরণ করা, এবং যত শর্টকাট টাইম আমি করতে পারবো সেটা আমার জন্য তত বেশি লাভ। এন্ড সেই জন্যই এই ফর্মুলাটা। এখানে ফর্মুলা অনুযায়ী কি বলতেছে, বড় মাইনাস ছোট, এই বড় মাইনাস ছোট বলতে আসলে কি বোঝাই, তোমাকে যে মান দেওয়া থাকবে দেখো 25 20 এই টাইপের সংখ্যা যেটা, তাহলে বড় সংখ্যা কত 25 মাইনাস ছোট সংখ্যা কত 20, নিচে আবার ছোট মানে কত 20 গুণন 100। দেখো 20 দিয়ে 100 কে কাটলে কত হয় 5, আর 25 মাইনাস 20 মানে কত 5, তাহলে 5 গুণন 5 তার মানে 25%। তার মানে প্রথম কথা হচ্ছে এইটার অ্যান্সার হবে 25%। এখন লাভ হবে নাকি ক্ষতি হবে এইটা তোমাকে জানতে হবে। এইটা কিন্তু তুমি 5 সেকেন্ডের মধ্যে যদি একটু নর্মাল চিন্তা করো তাহলে বের করে ফেলতে পারবা। তাহলে 5 সেকেন্ড 5 সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যে ম্যাথ শেষ। বুঝতে পারছি, যেটা থাকুক বড় মাইনাস ছোট, নিচে ছোট থাকবে, গুণন 100, মান বসাবা, ক্যালকুলেশন করবা, শেষ হিসাব। বলো জোশ না বিষয়টা? আবার এটা কিন্তু কি বলে ওইটারে, মানে সিকিউ এ অ্যাপ্লাই করতে যাও না, এটা সিকিউ এ কিন্তু অ্যাপ্লাই করতে যাও না, ঠিক আছে? যারা জুমে টেক্সট করতেছো, ঠিক আছে, আমার পক্ষে এখান থেকে জুমের টেক্সট দেখা পসিবল না, ঠিক আছে? তোমরা জুম থেকে লিভ নিয়ে ফেসবুক লাইভে জয়েন করো এবং সেখানে কমেন্টস করো। ওকে, সাইদা সুলতানা, আমাকে মেনশন করতেছো কেন? আচ্ছা ঠিক আছে, ওকে বল এটা বুঝছো কিনা, এটা ইন্টারেস্টিং না? এই ফর্মুলাটা সবাই লিখে ফেলো। আচ্ছা আমি একটু ইউটিউবে চেক করি। ওকে স্যার আমি করেছি, আমাকে আচ্ছা ঠিক আছে। ওকে ঠিক আছে, আচ্ছা ওকে নেক্সট আসো। এরপর দেখো বার্ষিক মুনাফার হার, বার্ষিক মুনাফার হার তার মানে কিসের মান, আর এর মান। তাহলে বার্ষিক মুনাফার হার তথা আর 7% থেকে 10% হইল, তার মানে আগে ছিল 7%, তারপরে তোমাকে বললো যে না ঠিক আছে আমাদের ব্যবসায় ভালো হইতেছে, তো আপনাকে আমরা 7%-এর জায়গায় 10% করে দিব। তাহলে তুমি আগে 7 টাকা পাইতা, এখন পাইতেছো 10 টাকা লাভ, তাই তোমাকে কত পার্সেন্ট বাড়ানো হয়েছে, 3% বাড়ানো হয়েছে। তার মানে আর এর যে মান সেটা কতটুকু বাড়লো, 3%। যদি হয় তাহলে 5 বছরে 1200 টাকার মুনাফা কত টাকা বাড়বে, 5 বছরে 1200 টাকার মুনাফা কত টাকা বাড়বে। এইখানে আমরা অনেকে আবার এক্সট্রা চিন্তা ভাবনা করি। এক্সট্রা চিন্তা ভাবনা কিরকম, যে তাইলে কি 5 বছরের মধ্যে প্রথম 3 বছর 7% করে পাইছে, তারপরে 2 বছর 10% পাইছে। অনেকে আবার চিন্তা করে যে 5 বছরের মধ্যে হয়তো আগে 4 বছর পাইছে 7%, পরে 1 বছর পাইছে মানে 10%। না, তোমাকে এখানে বোঝানো হচ্ছে
আগে যা পাইতো পাইতো, সেটা তোমার দেখার কোনো বিষয় না। 7% থেকে যখন 10% হয়েছে, 3% বাড়ছে, এটা বাড়ার পরে এই 5 বছরে অর্থাৎ পরবর্তী 5 বছরে তুমি 1200 টাকা মুনাফা কত টাকা পাবা সেইটা বলা হয়েছে। আগের হিসাব বাদ, পাস্ট ইজ পাস্ট। ওকে, এখন 5 বছরে 1200 টাকার মুনাফা কত টাকা বাড়বে, তার মানে কি আমাকে 5 বছরে 1200 টাকায় ও কত টাকা পাবে এটা বের করলে আমার অ্যান্সার হয়ে যাবে। কিরকম দেখো, আর এর মান দেওয়া আছে 5 বছর, এটা কিসের মান, এন এর মান, 1200 টাকা এটা কিসের মান, পি এর মান। ঠিক আছে, দেন আই ইকুয়াল টু পি এন আর ডিভাইডেড বাই 100। তাইলে পি এর মান কত, 1200, এন কত 5, আর কত 3, নিচে 100 কাটা, 3 5 15, 15 12 কত হয়, 15 10 150, আর 15 2 30, 180। তার মানে অ্যান্সার কত হবে, 180। ঠিক আছে, বুঝতে পারছো, এইটা হচ্ছে ফ্যাক্ট। ক্লিয়ার? এখন ওইখানে 7% থেকে 10% হয়েছে, বা 8% থেকে 12% হইতে পারতো, তোমার আগেরটা চিন্তা করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, এই যে বাড়লো যে কয় পার্সেন্ট, এইটাই হচ্ছে তার ইন্টারেস্ট রেট, এইটাই তার কি ইন্টারেস্ট রেট। আবার অনেকে কি করে 10% হয়েছে তাইলেও 10% করে ধরে, কিন্তু তোমাকে কিন্তু এটা বলে নাই যে 1200 টাকার, এই পয়েন্টটা একটু খেয়াল করো। দেখো এখানে বলছে 1200 টাকার মুনাফা কত টাকা বাড়বে, তার মানে আমি 1200 টাকা তোমার কাছে দিছিলাম যে তুমি 7% করে সুদে 5 বছর পর আমাকে টাকা দিবা। ঠিক আছে, সেটার একটা অ্যামাউন্ট আমি পাইতাম। এখন বললাম যে না, আমি তোমাকে 10% করে দিতে হবে আমাকে। তার মানে কি, এই যে আমি 3% বাড়াইলাম, এই 3% বাড়ানোর ফলে 5 বছর পরে আমি কত টাকা এক্সট্রা পাবো, 7%-এ কত পাইতাম, আর 10% হওয়ার ফলে আমি কত টাকা এক্সট্রা পাবো সেইটা বের করতে বলছে। এই যে মুনাফা কত টাকা বাড়বে, তোমাকে কিন্তু বলে নাই মোট মুনাফা কত 5 বছরের, তোমাকে বলছে কত টাকা বাড়বে। সেই জন্যই আমাকে কি করতে হয়েছে, এই যে মুনাফা কয় পার্সেন্ট বাড়ছিল, 3%, এন্ড সেই জন্য আমি 3% দিয়ে কাজ করছি, নট 10%। বলো ক্লিয়ার? শিমু ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। তারপরে যাই নেক্সট। দেখো ওকে, এটা ছিল হচ্ছে মুনাফা চ্যাপ্টার। ঠিক আছে, আমি বলছিলাম যে মুনাফা যাদের আছে, এখন ধরো বার্ষিক পরীক্ষায় এক একজনের র্যান্ডম সিলেবাস, তো যদি তোমার সিলেবাসে মুনাফা, পরিমাপ, সেট এবং তথ্য উপাত্ত এই 4টা অধ্যায় থাকে, বা 4টার মধ্যে 3টা আছে বা 2টা আছে, যে কয়টাই থাকুক না কেন তুমি সবগুলাই পড়বা। সবগুলা বলতে বোঝাচ্ছি ধরো 2টা থাকলে 2টাই পড়বা, 3টা থাকলে 3টাই পড়বা। কোন 4টা অধ্যায়ের মধ্যে, মুনাফা, পরিমাপ, সেট ও তথ্য উপাত্ত। আর যার এই 4টাই আছে তার তো মনে করো সোনায় সোহাগা, মানে 4টা আছে মানে তুমি শিওর থাকো এই 4টা থেকে তুমি 4টা কোশ্চেন কমন পাবা, কারণ এইগুলা থেকেই কোশ্চেন, মানে এই অধ্যায় থেকে কোশ্চেন দিবে মাস্ট যদি তোমার সিলেবাসে থাকে। তাহলে আমরা মুনাফা শেষ করলাম। কেমনে পড়তে হবে, আই ইকুয়াল টু পিএনআর বাই 100। কি কি খেয়াল রাখতে হবে, আর এর মান যেন আমি কোনো সময় পার্সেন্টেজ এবং শতকরা এই জায়গাটাতে ভুল না করি। ওকে ওকে, এরপরে একটা আয়তাকার কক্ষের প্রস্থ দৈর্ঘ্যের 1/3 এবং পরিসীমা 48 মিটার হলে কক্ষটির প্রস্থ নিচের কোনটি। এইগুলা দেখানোর চাইতে বেশি জরুরি হচ্ছে তুমি জিনিসটা কতটুকু বুঝতেছো, কারণ সূত্র তোমরা সবাই জানো, সূত্রটা জানতে হবে। পরিসীমা নির্ণয়ের সূত্র কি আয়তক্ষেত্রের, দেখি কমেন্টস করো তো দেখি সবাই, যে পরিসীমা নির্ণয়ের সূত্র কি আয়তক্ষেত্রের। আয়তক্ষেত্রের পরিসীমা, বাট কোশ্চেন আসে অল চ্যাপ্টার থেকে, এটা তোমার স্কুলের প্রবলেম। ওকে হ্যাঁ ঠিক আছে, এইসব জিন্দাবাদ বাংলা জয় এইসব স্লোগান টোলোগান দিও না ভাই এই ক্লাসের মধ্যে। ঠিক আছে, লাস্টে আবার দেখা যাবে বিপদে পড়ে গেছে। ওকে চলো, ও আচ্ছা, তাইলে পরে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হচ্ছে পরিসীমা নির্ণয়ের সূত্র, আর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে আমার দৈর্ঘ্য গুণন প্রস্থ। এবার দেখো এখানে বলতেছে আয়তক্ষেত্রের কক্ষের প্রস্থ দৈর্ঘ্যের 1/3। এইখানে অনেকে কি করে, এটা তোমাদের যে মডেল টেস্ট পরীক্ষা হইলো খাতাগুলো দেখলাম, মানে সব ঠিক লিখছে, এখানে ধরতেই ভুল করছে। প্রস্থ দৈর্ঘ্যের 1/3, তার মানে বড় কে, প্রস্থ দৈর্ঘ্যের 1/3, তাহলে বড় হচ্ছে দৈর্ঘ্য আর ছোট কে প্রস্থ, তাহলে যে বড় তাকে ধরে নিতে হবে এই ক্ষেত্রে।
তাহলে তুমি ধরে নিবা যে দৈর্ঘ্য হচ্ছে এক্স, দৈর্ঘ্য কি এক্স, আর প্রস্থ হচ্ছে দৈর্ঘ্যের 1/3, 1/3, তার মানে কি 3/1 তাহলে তুমি তখন কি লিখবা এক্স গুণন 1/3, তার মানে আসলে কি x/3 হচ্ছে প্রস্থ। এটা কখন 1/3 ক্ষেত্রে। এখন ধরো আবার যদি এরকম থাকতো যে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, এখানে যেমন ভগ্নাংশ আকারে দেওয়া আছে যে 1/3, ধরো এরকম না থেকে যদি থাকতো যে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তখন কি তুমি আবার মানে দৈর্ঘ্য ধরতা না, তখন তোমাকে ছোটটা ধরতে হইতো। কি ধরতে হইতো? ছোটটা। যে প্রস্থ এক্স, তাহলে দৈর্ঘ্য কি হবে? প্রস্থের 3 গুণ, তাহলে 3x। এখন বলতে পারো যে স্যার এত কাহিনীর দরকার আছে? দরকার আছে। তুমি যখনই উল্টা পাল্টা ধরবা, বা ধরো যে প্রস্থ দৈর্ঘ্যের 3 গুণ, সরি দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, ওই জায়গায় যায় তুমি যদি ধরো যে দৈর্ঘ্য হচ্ছে এক্স, ধরো লেখা আছে যে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, ঠিক আছে, ওই জায়গাতে তুমি ধরো ধরলা যে দৈর্ঘ্য হচ্ছে এক্স, তাইলে কিন্তু আবার দেখো মিলবে না। প্রস্থের যে 3 গুণ, তার মানে কি আবার তোমাকে উল্টো চিন্তা করতে হবে, তাহলে প্রস্থ দৈর্ঘ্যের 3/1, মানে ঘুরাইতে হবে। কিন্তু আমি যে প্রস্থটা ধরে নেই যে প্রস্থই হচ্ছে এক্স, তাহলে দৈর্ঘ্য বের করা সহজ হবে 3x। ক্লিয়ার? মাথা ক্লিয়ার রাখতে হবে। আসো পুরোটা খালি মুছে দেয় কেন? ওকে, যদি এইটার ক্ষেত্রে আমি আসি, তাহলে এখানে যেটা খেলা সেটা হচ্ছে যে প্রস্থ দৈর্ঘ্যের 1/3, তাইলে ধরো যে আমি ধরলাম প্রস্থ আর দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য হচ্ছে এক্স আর প্রস্থ হচ্ছে x/3। এরপর আমাকে বলছে পরিসীমা 48 মিটার। তাইলে পরিসীমার সূত্র আমরা কি জানি যে পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাইলে কি হবে 2, দৈর্ঘ্য কত x আর প্রস্থ কত x/3। তাহলে ধরো এখানে 2 থাকলো, 3x প্লাস x নিচে 3 সমান কত? পরিসীমা কত দেওয়া আছে? 48। তো আমরা বের করে ফেলি একবার 48। তাহলে 48 পাশে গেলে কি হবে? ভাগ হবে। তাহলে 3x প্লাস 3 সমান, এটাকে কাটাকাটি 24, 3 24 72, 3x সমান 69, তাহলে x সমান সমান হবে 23। ঠিক আছে, তার মানে দৈর্ঘ্যের মান হবে 23 আর প্রস্থ হবে কত? তাইলে ওহো শিট, ওকে, এটা সব ডিলিট হয়ে গেছে ফর্মুলাটিক কোনো প্রবলেমের কারণে। আচ্ছা, বুঝলাম না কি হইতেছে। আচ্ছা, এটা হয়তো একটু বোর্ডে টেকনিক্যাল প্রবলেম থাকতে পারে। তো এটা হচ্ছে স্টেপস, ফর্মুলা এভাবে মেনটেন করবা, ঠিক আছে। এইখানে একটা ম্যাথ দেওয়া আছে, দেখো একটা আয়তাকার একটা ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3 মিটার, 2 মিটার এবং 1 মিটার। বায়ু পানির তুলনায় এত গুণ ভারী, ঘরে কত গ্রাম বায়ু আছে? তোমাদের মধ্যে কারো কোনো আইডিয়া আছে এই ম্যাথটা কিভাবে করতে হবে? এই 6 নাম্বার ম্যাথটা কিভাবে করতে হবে কারো আইডিয়া আছে? একটু থাকলে কমেন্টস করো তো দেখি। ওকে ফাইন, ঠিক আছে। জুমে যারা আসো তাদেরকে আমি আবারও বলতেছি যে তুমি ফেসবুকে জয়েন করে কমেন্টস করো, সেটা বেটার হয়, ঠিক আছে। কারণ এরকম দুই জায়গায় কমেন্টস চেক করা একটু সমস্যা। একটু চিন্তা করো, একটা ঘরের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 3 মিটার, 2 মিটার এবং 1 মিটার। তার মানে দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থ 2 মিটার এবং উচ্চতা 1 মিটার। বায়ু পানির তুলনায় এত গুণ ভারী, ঘরে কত গ্রাম বায়ু আছে? তাহলে আমাকে দিছে হচ্ছে ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এর সাথে বায়ুর সম্পর্ক কি, আবার এর সাথে পানির সম্পর্ক কি? সম্পর্কটা কি? আচ্ছা, এখন কথা হচ্ছে যে বায়ু পানির তুলনায় এত গুণ ভারী, তাহলে ভারী কে? বায়ু। তুমি যখন, আমি যদি এখন এই ঘরটাতে আয়তন মাপি, কিসে মাপতে হবে? মিটারে আসবে। এইটা জানার জন্য আমি যদি এইটা জানি যে এই ঘনমিটারে
বা এই এতখানি যে মনে করো রুম 3 মিটার দৈর্ঘ্য, 2 মিটার প্রস্থ এবং 1 মিটার উচ্চতা, এই জায়গাটাতে কতটুকু পানি আটে আমি যদি এইটা বের করতে পারি, ঠিক আছে, এই জায়গাটাতে কতটুকু পানি আটে আমি যদি এইটা বের করতে পারি, দেন সেই জায়গা থেকে কি আমি বের করতে পারবো না যে এইখানে যদি সাপোজ 20 লিটার পানি ধরে, তাইলে এখানে বায়ু রাখলে কত লিটার হইতো? কারণ এই যে ক্লু আমাকে দিয়ে দিছে যে বায়ু পানির তুলনায় এত গুণ ভারী। তার মানে আমি যদি পানি বের করতে পারি যে এই রুমে কতটুকু পানি ধরে, কতটুকু পানি আমি রাখতে পারবো, তাইলে তার সাথে আমি এই মানটা গুণ করে দিলেই কত গ্রাম বায়ু আছে সেটা আমি বের করতে পারবো। এখন কথা হচ্ছে পানি তো পরিমাপ করা হয় লিটারে, আর বায়ু তো আবার বলছে গ্রামে, তাহলে এইটার সমাধান কি? এটার সমাধান হচ্ছে মূলত এই ম্যাথের ক্ষেত্রে তুমি এটা ধরে নিবা 1 লিটার মানে 1000 গ্রাম, ঠিক না? 1 লিটার মানে 1000 গ্রাম। এখন কথা হচ্ছে এইটা নাই বুঝলাম যে স্যার আপনি পানি নিয়ে আসেন, তাহলে পানির থেকে আমরা বায়ুতে কনভার্ট করতে পারবো, কিন্তু ঘরের সাথে পানির সম্পর্ক কি? আমি এই ঘরের মাপলাম, মাপার সাথে পানির সম্পর্ক কি? সম্পর্ক আছে। দুইটা লাইন মনে রাখবা সব সময়, সেটা হচ্ছে 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম। 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম, এটা দ্বারা কি বুঝাই? বুঝাই যদি 1 মিটার দৈর্ঘ্য, 1 মিটার প্রস্থ এবং 1 মিটার উচ্চতা বিশিষ্ট, সরি 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার দৈর্ঘ্য, 1 সেন্টিমিটার প্রস্থ এবং 1 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট কোন একটা ঘর হয়, কথার কথা, সেই জায়গাটাতে তুমি 1 গ্রাম পানি রাখতে পারবা, এটা ফিক্সড। ঠিক একইভাবে যদি ওই ঘরটার আয়তন 1 ঘন মিটার হয়, তাহলে 1 ঘন মিটার পানির ওজন 1000 লিটার। 1 ঘন মিটার পানির ওজন কত? 1000 লিটার। তার মানে হচ্ছে যদি কোনো একটা ঘর চিন্তা করো তুমি, সেই ঘরের দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ 1 মিটার এবং উচ্চতা 1 মিটার, তাহলে ঘরের আয়তন কত হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, তার মানে কি 1 মিটার কিউব, ঠিক না? তাহলে 1 মিটার কিউব ওই ঘরটাতে আমি যদি সম্পূর্ণ পানি রাখি, তাইলে যতটুকু পানি আটবে, পানি ধরবে, সেই পানির ওজন হবে 1000 লিটার। কত? 1000 লিটার। এখন যদি ঘরের আয়তন 2 ঘন মিটার হয়, তাহলে কতটুকু পানি আটবে? 2000 লিটার। তাহলে আমি এবার বের করি যে আমাকে যে ঘরের কথা বলতেছে এই ঘরের আয়তন কত। ঘরের দৈর্ঘ্য 3, প্রস্থ 2, উচ্চতা 1, তাইলে ঘরের আয়তন কত হবে? ঘরের আয়তন হবে 3 গুণন 2 গুণন 1 ঘন মিটার, তাই 3 দুগুণে 6 ঘন মিটার। এবার দেখো তো, তুমি যদি 1 ঘন মিটারের পানির ওজন হয় 1000 লিটার, তাহলে 6 ঘন মিটারের পানির ওজন কত হবে? 6 গুণন 1000 লিটার, তার মানে হচ্ছে 6000 লিটার। এইবার যেই যে 6000 লিটারের কথা তুমি বলতেছো, আমি কি বললাম 1000 লিটার, সরি 1 লিটার সমান কত? 1000 গ্রাম। তাহলে 6000 লিটার সমান কত গ্রাম হবে? 6000 গুণন 1000 গ্রাম, দেন একটা মান পাইলাম 6, 1, 2, 3, আবার 1, 2, 3 এত গ্রাম। তার মানে ওই রুমটাতে এত গ্রাম কি হবে? পানি আসবে। এখন এখানে বলছে বায়ু পানির তুলনায় এত গুণ ভারী, ঘরে কত গ্রাম বায়ু আছে, এই মানটাকে 0.00129 দিয়ে গুণ করে দিলে যা পাবা সেটাই হয়ে যাবে অ্যান্সার। একটু জটিল আছে, বাট বলো এটা বুঝছো কিনা? 1 লিটার না 1000 লিটার। মাকসুদ হাসান, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আমি চেক দিবনি, হ্যাঁ এই যে ক্লাস শেষে চেক দিবনি, ওকে, বা কালকে। ওকে, বলো বুঝছো কিনা? ক্লিয়ার? ইউটিউবে পোলাপান, ওকে ঠিক আছে। আব্দুল্লাহ আতিফ, ওয়ালাইকুম আসসালাম, ওকে ঠিক আছে, বলো ঠিকঠাক। আচ্ছা, আব্দুল্লাহ আতিফ, ওকে। তাহলে ক্লাস কি ইফেক্টিভ হইতেছে? যদি ইফেক্টিভ মনে হয় তাহলে ক্লাসটা
শেয়ার দাও, যারা এখনো শেয়ার দাও নাই শেয়ার দাও, ক্লাস কিন্তু শেয়ার হয় নাই, ঠিক আছে? মাত্র 3টা শেয়ার হয়েছে, তাইলে হইলো না। একটু বসলাম, শেয়ার দিয়ে নাও, শেয়ার দাও, তারপর নেক্সট কোশ্চেনে যাব। দেখতে পাচ্ছি 3টা শেয়ার, শেয়ার বাড়াইতে হবে, তারপর ক্লাস আবার স্টার্ট করব। দ্রুত দ্রুত শেয়ার দাও, শেয়ার দাও সবাই। সবাই শেয়ার দিয়ে দাও, 2বার করে শেয়ার দাও, সমস্যা কি? আচ্ছা, আজম পাশা স্যার, আমার একটা কোশ্চেন, লাস্টে 1000 দিয়ে গুণ করছেন কেন? ও আচ্ছা, গুণ করছি, দেখো এখানে লিটার আছে, ঠিক আছে? তুমি 1 কিলোগ্রাম সমান কি জানো? 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। তো এই লিটারকে গ্রামে করার জন্য তাহলে 1 লিটার সমান 1000 গ্রাম, তাহলে 6000 লিটার সমান কি হবে? তাকে 1000 দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, শেয়ার দাও, আরো দাও, শেয়ার দাও, আরো শেয়ার দাও, তাড়াতাড়ি। 4টা শেয়ার হয়েছে মাত্র, 10টা শেয়ার হওয়া লাগবে, তারপর আবার ক্লাস শুরু করব। 10টা শেয়ার হইতে হবে, তারপরে ক্লাস শুরু করব। যারা আছো তারা সবাই 10টা শেয়ার হইলে তারপরে আবার স্টার্ট করব, দ্রুত। ভালোবাসা খালি মুখে মুখে দেখাইলে হবে? শেয়ার দেওয়া লাগবে। তুমি আমাকে ভালোবাসো কতটুকু এটা প্রমাণ করতে হলে তোমাকে শেয়ার দেওয়া লাগবে। প্রমাণ দিয়ে দাও ভালোবাসার। হ্যাঁ, 10টা হইতে হবে, 7টা হয়েছে আর 3টা, দ্রুত। আব্দুল্লাহ আল আতিফ, তুমি তো বস পাবলিক, তুমি বস পাবলিক, তুমি এই জায়গায় কি জন্য? হ্যাঁ, তুমি আই রিড ইন ক্লাস 9, তোমার 9 এর পড়াশোনা সব শেষ, সিলেবাস কমপ্লিট। লাভ কি তাতে? তুমি যদি উপরের ক্লাসে যাইতা তাহলে ধরো যে বুঝতাম যে না ঠিক আছে। ওকে, চলো নেক্সট। আচ্ছা, একটা খোলা জলাধারের, তাহলে একটা জিনিস খেয়াল করো, তুমি যে সূত্রগুলোর মধ্যে শিখলা সেটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র। এরপরে তোমাকে একটা রুম দেওয়া হয়েছে, সেই রুমের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দেওয়া ছিল, সেখান থেকে পানির কি সম্পর্ক এবং সেই পানির মানে ভর কিভাবে বের করবা এবং পানির ভর থেকে তুমি কিভাবে বায়ুর ওজন বের করবা, এই পুরো প্রসেসটা কিন্তু আমি দেখাইছি। এবার আরো একটা ফর্মুলা আছে, যেটা হচ্ছে তোমার ঘনকের বা জলাধারের সমগ্র তলের ক্ষেত্রফল। এটা খেয়াল করতে হবে, এই ক্ষেত্রফল কিন্তু তোমার ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ এইরকম না। এটা এখানে বের করতে হবে তোমাকে সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা আলাদা। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র, 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ, 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ। ঠিক আছে, এখানে কি বোঝানো হচ্ছে? এ বি বি সি সি এ মানে কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা টাইপের, ঠিক আছে? অর্থাৎ এ মানে দৈর্ঘ্য, বি মানে হচ্ছে প্রস্থ এবং সি মানে হচ্ছে উচ্চতা। এখন একটু খেয়াল করো, এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 2.5 মিটার, প্রস্থ দেওয়া আছে 2 মিটার, বাট উচ্চতা দেওয়া আছে 100 সেন্টিমিটার। এই ম্যাথগুলোর ক্ষেত্রে তোমাকে এই কাহিনীগুলাই টিচার করতে পারে, ঠিক আছে? যে 100 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার এরকম দিয়ে দিবে। সো তোমাকে এটা খেয়াল রাখতে হবে যে তুমি এটা কতটুকু ফলো রাখতেছে। 100 সেন্টিমিটার মানে কি? 100 সেন্টিমিটার মানে হচ্ছে 1 মিটার। 100 সেন্টিমিটার মানে কি? 100 সেন্টিমিটার মানে 1 মিটার। আবার অনেকে কি করে, এই মিটার 1 সেন্টিমিটার বানায়, ঠিক আছে? এখন তুমি চিন্তা করো তো, আমাকে যেহেতু পরে গুণ করতে হবে, তাইলে তুমি যদি 2 মিটারকে 200 সেন্টিমিটার বানাও, তাহলে 200 গুণন 100 এরকম একটা হিসাব আসবে। তাহলে ওইটা করার সুবিধা নাকি এই একটাকে সেন্টিমিটারকে মিটার বানানোর সুবিধা? হ্যাঁ, ম্যাথ তুমি চাইলেই যে কোনো ভাবে করতে পারো। তুমি বলতেই পারো যে স্যার আমার ভাল লাগে, আমার কাছে ক্যালকুলেটর আছে, আমি এই 200 গুণন 100, 250 গুণন 150 এরকম করে লিখবো, আপনার সমস্যা কি? আমার কোনো সমস্যা নেই। ইভেন তুমি এভাবে করলে সেটা যে ম্যাথ ভুল তাও না, ম্যাথ তাতেও সঠিক। কিন্তু সমস্যা কই জানো?
তুমি যখন প্রত্যেকটা ম্যাথ এই টেকনিকে শিখবা বা এই প্রসেসে করতে যাবা, এবং এই যে কিছু ব্যাপার যেগুলো তোমার ম্যাথ করার প্রসেসটাকে ইজি করবে, টেকনিক্যালি তোমার মাথাটাকে জাম করবে না পরীক্ষার হলে, তোমার মাথাটা ফ্রেশ থাকবে, তখন তুমি ব্রেনের যে বাড়তি অংশটুকু যেটা তোমার ব্রেন কাজে লাগাইলো না ওইখানে, ঠিক আছে, সেইটা তুমি যে ম্যাথ পারতিছো না, এখন তোমরা কি কেউ মানে এইরকম কিন্তু না যে তুমি পরীক্ষা দিতে গেছো একবারে 100 100 কমন পাইছো, এরকম কিন্তু খুব রেয়ার কেস। তুমি যদি ওভার ব্রিলিয়ান্ট ওভার জিনিয়াস না হও, তাহলে যেটুকু পারতিছো না সেখানে তো মাথা খাটাইতে হবে, কিছুটা সময় তো দিতে হবে, ঠিক না? আমরা কি ওটা প্রথমে দেই না তো, আমরা সেই সময়টুকু দেই কখন? পরীক্ষার লাস্টে গিয়ে। অনেকে আবার কি করে, ম্যাথে এক্সামে যায়, সবচাইতে যেটা কঠিন ও আগে কোশ্চেন দেখে, দেখার পরে দেখছে যে এটা সবচাইতে কঠিন ম্যাথ, ঠিক আছে, মানে পারে ঠিকই, কিন্তু হয়তো সবচাইতে কঠিন, মুনাফা হইতে পারে, তথ্যপত্র হইতে পারে, ওইগুলো দিয়ে আগে শুরু করে। কি জন্যে? না আমি পরে ভুলে যাইতে পারি। তাইলে কি আছে, প্রথমে শুরু করব যাতে আমার মাথায় মনে থাকবে। দিস ইজ দ্য রং ডিসিশন, অন্তত আমার কাছে এটা মনে হয়। কারণ কি, তুমি যখন ওই কাজ করতে যাবা, প্রথমে ধরো তথ্যপত্রের ম্যাথ শুরু করছো, তাইলে কি হয়েছে, ওই গুনে গুনে টিক দাও, কাটো, গণসংখ্যা, লেখ, অটোমেটিক মাথা পাগল হয়ে যাবে, এবং ওই যে পাগল হয়েছে এইটার ইম্প্যাক্ট পড়বে পরবর্তী ম্যাথগুলোর উপরে। দরকার নাই রে ভাই, বাকি যেগুলো আছে সবচাইতে যেটা ভালো পারো তুমি পরীক্ষার হলে, তুমি যেটা সবচাইতে ভালো পারো সেটা দিয়ে শুরু করো। হ্যাঁ, অনেকে আবার কি করে 1 2 3 4 মানেও বাদ দিবে না, মানে এই ব্যাপারটা এরকম যে ও যদি সিকোয়েন্স ব্রেক করে 1 2 এর পর 4 এ যায়, তাহলে মানে স্যারের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, বিষয়টা এরকম, মানে এরকম চিন্তা করে ও, বা স্যার ওকে 5 মার্ক বেশি দিবে, তা তো দিবে না, মানে ও সিরিয়ালেই যাবে, পারুক আর না পারুক, এই কাজ করা যাবে না। তুমি 1 নাম্বার পারো না, তুমি 2 নাম্বার পারো, ফাইন, কোনো সমস্যা নাই, তুমি 2 নাম্বার দিয়ে অ্যান্সার শুরু করো। 2 এর পর তুমি দেখতেছো 2 এর পরে আমি সবচেয়ে ভালো পারি 8 নাম্বার, ওকে ফাইন, তুমি তারপর 8 নাম্বার দেখো, অ্যান্সার করো, কোনো প্রবলেম নাই। তাইলে টিচার যখন খাতা দেখবে, আমি এই কথাটা সবসময় বলি, পরীক্ষার হলে অ্যান্সার করতে হবে টিচারের সাইকোলজি বুঝে, যে উনি যখন তোমার খাতাটা দেখবে তখন যেন উনি এটা ফিল করে যে আচ্ছা না পারে। ধরো প্রথমে যে খাতা দেখতেছি, না ভালো লিখছে তো, হ্যাঁ পারে তো, আচ্ছা সুন্দর, না তার মানে ভালো স্টুডেন্ট, আচ্ছা 5 এ পাস, আচ্ছা সমস্যা নেই 4 দিলাম, ওকে ওকে, এইভাবে দেখতে দেখতে যাই, ঠিক আছে, যার ফলে কি হয়, লাস্টের কোশ্চেন বা দুটো কোশ্চেন ধরো তুমি একটু খারাপ লিখছো, আচ্ছা ঠিক আছে, না আগে এগুলো তো ভালোই পারছে, আচ্ছা দিয়ে দেই, সমস্যা নেই, একটু ভুলভাল করছে, নাম্বার একটু 2 মার্ক কাটে তাও নাম্বার দিয়ে দেই, এইটা এক সিস্টেম আসলো। শুরুই করছো মনে করো যে মানে একবারে জঘন্য ম্যাথ দিয়ে, প্রথমেই ভুল, তার মানে কি টিচার বুঝে গেল যে ভাই তুমি পড়াশোনা করো নাই, তুমি পারো না, এর পরের কোশ্চেন তুমি যত ভালোই দাও তোমাকে আর ওই লেভেলের মার্কস দিবে না টিচার। এখানে টিচারের কোনো দোষ নাই, এইটাই সাইকোলজি, আমার কাছে হইলেও তাই হইতো। তোমরা মডেল টেস্টে যে খাতা দিছো ওইখানে এইরকমই হয়, যখন খাতা দেখতে শুরু করছি, ধর একজনের খাতা খুবই সুন্দর চকচকা ক্লিয়ার লেখা, ঠিক আছে, দেখতেই ভালো লাগতেছে, অটোমেটিক মার্ক মনে হয় কারো 2 মার্ক বেশি দিয়ে দেই। আর যে মনে করো লিখছে এই দিক করে, ছবি তুলছে এই দিক করে, তারপরে মনে করো যে লেখার A to Z কোনো ঠিক ঠিকানা নাই, মন যা চাইছে তাই লিখছে, ওই 2 পেজ পড়েই বুঝছে যে ভাই তুমি পারো না, ঠিক আছে, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। ওকে, তো সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে এইটা, তাহলে আমাকে কি করতে হবে, 100 সেন্টিমিটার মানে কত 1, তাহলে 2 থাকলো এ বি, তার মানে কি এ মানে কত 2.5, তার মানে 2.5 গুণন বি মানে কত 2 2 প্লাস বিসি, বি মানে কত 2 আর সি মানে 1, তাহলে 2 গুণন 1, সি মানে 1 আর এ মানে 2.5, তাহলে কত হয় একজনে 5 6 7 2.5, এখানে কত হবে 5 হবে, 5 যোগ 2 যোগ 2.5, সি এ তার মানে কত হবে 2, আচ্ছা এভাবে লিখলাম, হ্যাঁ 9, তার মানে 2 গুণন 9, তার মানে কত 2.5 হলে 19। দেখো এ বি, এ মানে 2.5, বি মানে কত 2, তাহলে এই দুইটা গুণ করলে তুমি পাবা হচ্ছে 5, বি সি তার মানে কত 2 আর 1 গুণ করলে 2, সি এ 1 আর 2.5 তার মানে 2.5, তার মানে 9.5, তার আগে কত ছিল 2, তাহলে 2 গুণন 9.5 তার মানে 19, তার মানে এটা হচ্ছে অ্যান্সার। ওকে, এটা ছিল সমগ্র তলের ক্ষেত্রফল। এবার আসো পার্ক। এখন খেলা হচ্ছে এই পার্কের ম্যাথগুলোর ক্ষেত্রে খুবই সহজ জিনিস, জাস্ট একটা হিসাব তোমাকে বুঝতে হবে। যদি পার্ক হোক, স্কুল হোক, রাস্তা হোক, জমি হোক, রাস্তা যদি পার্ক বা জমির ভিতরে থাকে তাহলে মাইনাস, আর বাইরে থাকলে প্লাস। এবার এক্সামে খাতা দেখার সময় খেয়াল করলাম একজন কি করছে,
ধরো এই যে পার্কটির বাইরে চারদিকে 2.5 মিটার বিস্তৃত রাস্তা আছে, ঠিক আছে? না, ওইটাতে ওই ম্যাথটাতে তোমাদের পরীক্ষায় যেটা আসছিল সেটা মনে হয় 3 মিটার ভিতরে, মানে জমির ভিতরে 3 মিটার রাস্তা ছিল। আর ধরো জমির দৈর্ঘ্য 40 মিটার, ঠিক আছে? ধরো দৈর্ঘ্য 40 মিটার আর ভিতরে রাস্তা আছে 3 মিটার। এখন ওই স্টুডেন্ট কি করছে, ও লিখছে এরকম 40 মাইনাস 3 গুণন 3। তাইলে কি হইলো? এখানে যে যারা আসো ক্লাসে আমি শিওর কেউ না কেউ মনে মনে ভাবতেছো যে স্যার আমি এই কাম করছিলাম। এই যে 3 গুণন 3 আসলে কি এইটা ফর্মুলা? ফর্মুলা এইটা না। তোমাকে যেই দৈর্ঘ্য রাস্তা যেটা ভিতরে যেটা আছে এটা বাদ দিতে হবে, বা যেটা যোগ করতে হবে যদি রাস্তার বাইরে মানে জমির বাইরে থাকে আর ভিতরে থাকলে বাদ দিতে হবে, সেই ব্যাপারটাকে অর্থাৎ সেই দৈর্ঘ্যটাকে 2 দিয়ে গুণ করতে হবে। এইটা হচ্ছে ফর্মুলা। কি দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে। তারপরে 3 মিটার যখন ছিল তখন অ্যাকচুয়ালি যেটা করতে হইতো তোমার সেটা হচ্ছে 40 মাইনাস 3 গুণন 2। তাহলে এই ভুলটা করা যাবে না। আর যদি বাইরে হয় তাহলে প্লাস। ফাইন। এখানে বলতেছে যে পার্কটির বাইরে চারদিকে 2.5 মিটার বিস্তৃত রাস্তা আছে। তাহলে আমি প্রথমে আগে কি করব, রাস্তার ক্ষেত্রফল বের করতে বলছে। পার্কের অরিজিনাল ক্ষেত্রফল কত? 40 গুণন 30, তার মানে কত? 1200। দেন বাইরে চারদিকে 2.5 মিটার বিস্তৃত একটা রাস্তা আছে, তার মানে রাস্তা সহ পার্কের দৈর্ঘ্য কত হবে? 40 যোগ 2.5 গুণন 2, তার মানে কত? 5, 45। আর প্রস্থ কত হবে? 30 যোগ 2.5 গুণন 2, তার মানে কত? 35। এবার 45 আর 35 গুণ করলে কত হয়? কমেন্টস করো তো দেখি। 45 আর 35, আচ্ছা হ্যাঁ ওকে। তাহলে 45 আর 35 এবার গুণ করো, যেটা আসবে সেটা হচ্ছে 1575। তার মানে এটা কি ছিল? রাস্তা সহ এই তোমার কি পার্কের ক্ষেত্রফল। এর থেকে আমি কি করব? পার্কের ক্ষেত্রফল বাদ দিব, কত? 1200। তাহলে বাদ দিলে কত থাকবে? 375। 375 বর্গমিটার। এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, এইবার তোমাদের সেই বিখ্যাত কাঙ্ক্ষিত অনেকেরই কি এটা, ওই যে ভেন চিত্রের বা এই যে এই ম্যাথগুলা, ঠিক আছে? ওকে, এইগুলা শুরু করবে এখন। ওই যে কে কয়েনটা খায়, কার কোনটা পছন্দ কার কোনটা পছন্দ না, এগুলো শুরু করব। তো এগুলো শুরু করার আগে ওয়ান্স মোর আমি চাই আরো একবার তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দিবেন দয়া করে। ওই যে বলে না যে আমাদের সাথেই থাকুন, দয়া করে সাথে থাকতে চাইলে লাইভ ক্লাসটি লাইক, কমেন্টস এবং শেয়ার করুন, ঠিক আছে? তো সেইভাবে আমি একটু বলে দিলাম যে আমাদের সাথেই থাকুন এবং লাইক, কমেন্টস, শেয়ার করুন। তো তোমরা তো লাইক, কমেন্টস করে দিছোই, শেয়ারও একটু করে দাও। কোন একটা ক্লাসে 70% ছাত্র বাংলা পছন্দ করে। মনে করো এই যে যখন পার্সেন্টেজ বলছে যে 70% ছাত্র বাংলা পছন্দ করে, কতজনের মধ্যে? মোট পার্সেন্টেজ কত? তার মানে 100%, ঠিক না? 100%-এর মধ্যে 70% বাংলা পছন্দ করে। ভালো। 57% ছাত্র ইংরেজি পছন্দ করে। এবারে চিন্তা করো তো, 70% বাংলা পছন্দ করে, 57% ইংরেজি পছন্দ করে, তাইলে 70 আর 57 যোগ করলে হয়ে যায় 127। আমার আছে কত? 100%। তার মানে কি এরকম খেলা আছে, কিছু স্টুডেন্ট আছে যারা গোল আলু, মানে বাংলা ইংলিশ দুটোই পছন্দ করে, ঠিক না? আচ্ছা, সেটা এখানে বলে দিছে যে 50% ছাত্র উভয় বিষয় পছন্দ করে। ধরো এই জায়গাটাতে 70% কি আছে? বাংলা আছে। এই জায়গাটাতে 57% কি আছে? ইংরেজি আছে। আর ঠিক এই জায়গাটাতে 50% আছে যারা বাংলা এবং ইংলিশ দুইটাই পছন্দ করে। আচ্ছা, এবার এইটার কথা বলছিলাম যে এখানে বাংলা আছে, 70% কি পছন্দ করে? বাংলা। আর এটাতে কি আছে? ইংলিশ। দেখো তো এইখানে যেই 70 জন, তুমি মানুষ হিসেবে চিন্তা করো, যেই 70 জন এই বাংলা পছন্দ করে, সেই 70 জন বাংলা পছন্দ করে, সেই 70 জনের মধ্যে 50 জন আছে কিনা যে ইংলিশও পছন্দ করে? তার কারণ 50 জনকে আমরা বলছি আগেই
যে 50 জন আছে যে বাংলা অ্যান্ড ইংলিশ দুইটাই কি করে, দুইটাই পছন্দ করে। তার মানে এই 50 জন কি এখানেও আছে, কারণ কি 70 জন বাংলা পছন্দ করে, তার মানে এই যে 50 জন যে বাংলা পছন্দ করে সেই 50 জন তো এই জায়গাতেও আছে। তার মানে এই 70 জনের মধ্যে 20 জন আছে যারা সলিড, ও শুধু বাংলাই পছন্দ করে। ও শুধু কি পছন্দ করে, শুধু বাংলায় পছন্দ করে, ও ইংলিশ পছন্দ করে না, জাস্ট বাংলা এক সাবজেক্ট। কারণ কি, কারণ এখানে 70% আছে এবং বাংলা ইংলিশ দুটোই পছন্দ করে, এরকম আছে 50%। তার মানে শুধু বাংলা 70 - 50 = 20, শুধু বাংলা পছন্দ করে 20%। সেম ভাবে এখানে দেখো ইংলিশ আছে 57%, তার মানে এই 57%-এর মধ্যে আবার একইভাবে 50% আছে যে বাংলাও পছন্দ করে, ঠিক না? তার মানে শুধু ইংলিশ পছন্দ করে এরকম কয়জন আছে, তার মানে শুধু ইংলিশ পছন্দ করে এরকম আছে 57 - 50, তার মানে কত, 7%। ঠিক আছে, তাহলে শুধু বাংলা পছন্দ করে 20%, শুধু বাংলা, শুধু ইংলিশ পছন্দ করে 7%, তাহলে কত হইলো, শুধু বাংলা 20, শুধু ইংলিশ 7, এবং বাংলা আর ইংলিশ দুইটাই পছন্দ করে এরকম আছে কতজন, 50 জন। তার মানে আরো 50, তার মানে 50, 60, 70, 77। তার মানে এই যে তুমি 77 জন পাইলা যারা কোনো না কোনো সাবজেক্ট পছন্দ করে। 20% বাংলা পছন্দ করে, শুধু বাংলা, 7% শুধু ইংলিশ, যেহেতু একটু কঠিন সাবজেক্ট, তোমাদের মেধাতুর সাবজেক্ট, ঠিক না? ওকে, দেন 50% আছে যে বাংলা এবং ইংলিশ দুইটাই পছন্দ করে। তাইলে এইগুলা, এই 77 জন হচ্ছে সেই 77 জন যারা কোনো না কোনো একটা সাবজেক্ট পছন্দ করে। মোট পার্সেন্টেজ কত ছিল, 100, এবং কোনো না কোনো একটা সাবজেক্ট হলেও পছন্দ করে এরকম মানুষের সংখ্যা 77%। তার মানে 100 - 77, তাহলে বাকি যেই 23% থাকলো এরা কোনো সাবজেক্টই পছন্দ করে না। এরা আসলে তুমি, তোমার মতো যারা আছে, ঠিক না? ও কি করে, ওর পড়তেই ভালো লাগে না। তার মানে কি, ওর পড়তেই ভালো লাগে না, কোনো সাবজেক্টই পছন্দ করে না ও, তার মানে কি ওর পড়াশোনা করার দরকার আছে, দরকার নেই। তো এরকম পার্সেন্টেজ কত, 23%। বলো বুঝছো কিনা, ক্লিয়ার? কি লাভ এমনিও ডাব্বা, হ্যাঁ তাইলে ঘুমাইতে পারো, নো প্রবলেম। যদি মনে করো এত পয়লা কি লাভ এমনিও ডাব্বা, তাইলে তুমি সুন্দর করে শীতের দিন এখন যায়া মনে করো আরামে বিছানায় শুয়ে ঘুমাইতে পারো, ঠিক আছে? ওকে, আচ্ছা, ওকে। জুমে যারা আসো তারা ফার্স্ট ফেসবুকে আসো ভাই, লাস্ট বললাম 5 মিনিটের মতো এখানে আর ইয়ে থাকবে। তোমরা আজকের মতো ফেসবুকে চলে আসো, জুমে যারা আসো, হ্যাঁ ফেসবুকে চলে আসো। ওকে, আচ্ছা, পড়তে ভালো লাগে না, আর ভালো না লাগলেও ভালো লাগাইতে হবে, ঠিক আছে? পড়তে ভালো লাগে না কারণ হচ্ছে তুমি ওই পড়াশোনাটা নিয়ে বেশি টেনশন করো, মানে টেনশন বলতে ওভার টেনশন করো, ঠিক আছে? যে আমি পারবো না, না পারলে কি হবে, আম্মু আব্বুর কাছে কি বলবো, আমাকে তারপরে পড়াবে কিনা, মানে এরকম নানান টেনশন। মানে আমি একটা জিনিস বলি যে জীবনের জন্য পড়াশোনা, এরকম একটা কথা আছে, জীবনের জন্য পড়াশোনা, আমার কথা না, জ্ঞানী গুণীরা বলছে জীবনের জন্য পড়াশোনা, পড়াশোনার জন্য জীবন না। তার মানে পড়াশোনাটা তোমার জীবনের একটা পার্ট, বাট এই পার্টটা ডিপেন্ড করবে তুমি তোমার লাইফটা কিভাবে লিড করতে চাও। পড়াশোনাটা তোমার জন্য ম্যান্ডেটরি না, অনেকেই বলে এই কথা, বাট তুমি যদি পড়াশোনা না করো তাহলে মানুষ তোমাকে খুব সহজে বোকা বানাইতে পারবে, খুব ইজিলি। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে তুমি যদি পড়াশোনা না করো তাইলে তুমি দেখবা যারা পড়াশোনা করে না, আমি কাউকে ছোট করতেছি না, তারা যেই কাজগুলা করে এই কাজ, এর অনেকেই বলে যে একজন সিএনজি চালায়, রিক্সা চালায়, সে মাসে 30,000 টাকা কামাই করে, তাহলে আমি চাকরি করে কি করব? ফাইন, যে সিএনজি বা রিক্সা চালাই তার কিন্তু ডিউটি টাইম 8 ঘন্টা না, তার কিন্তু ডিউটি টাইম কত, 14, 16, 18, 20 ঘন্টা সবসময় সে চালাইতে থাকে। এক, তারপরে আরো কথা আছে, তার কি কোনো ছুটি আছে সাপ্তাহিক? ছুটি নাই। সে কি চাইলেই 21শে ফেব্রুয়ারি, 16 ডিসেম্বর এই দিনগুলো ছুটি কাটাইতে পারে? পারে না। তার মানে কি, পড়াশোনা প্রয়োজন। আবার আসো, যারা এর বাইরে ধর বিভিন্ন কলকারখানায় কাজ করে, তুমি এদের প্রমোশন গ্রোথ যদি চিন্তা করো তাহলে দেখবা এদের যে স্যালারির ইনক্রিমেন্ট সেইটা দেখবা তুমি কি হয়, খুবই কম। ধর তুমি আজকে
15,000 টাকা বেতনে চাকরি করতেছো, দেখা যাবে তুমি 5 বছর পর তোমার চাকরির বেতন বেড়ে হয়েছে 18,000 বা 20,000 টাকা। বাট তুমি যদি এডুকেটেড হও তখন কিন্তু তোমার স্যালারি গ্রোথটা এত স্লো হয় না, মানে স্পিড হয় অ্যান্ড স্যালারির রেঞ্জটা অনেক বেশি হয়, স্টেপ বাই স্টেপ বাড়ার গ্রোথটা বেশি হয়। এই জন্যেই পড়াশোনাটা কি করা দরকার। এবং এর বাইরেও ধরো এখন তো মানে প্রচুর একটা ক্রেজ যে পড়ে কি লাভ, ফ্রিল্যান্সিং করব, এই কাজ শিখবো, হ্যাঁ কোনো সমস্যা নাই, তুমি শিখো, সেটা ভালো জিনিস। বাট তুমি যখন পড়াশোনা করবে না, পড়াশোনা না করে তোমার স্কিল আছে, খুব ভালো গ্রাফিক্সের কাজ করতে পারো, অন্যান্য কাজ করতে পারো, কোনো সমস্যা নেই। তোমার যদি সার্টিফিকেট থাকে গ্রাজুয়েট, যেখান থেকে তুমি পড়াশোনা করো না কেন করছো, তখন অটোমেটিক তুমি যখন চাকরিতে যাবা তোমার স্যালারি রেঞ্জ একটা লেভেলে ধরা হবে। বাট যদি তোমার ওই প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকে, তাইলে তুমি ভাই যত ভালো কাজই পারো না কেন, তোমার স্যালারি রেঞ্জ ঠিকই নিচে নেমে আসবে। তুমি দেশের কালচার কোনোভাবেই চেঞ্জ করতে পারবে না, এটাই এই দেশের কালচার। এখন বলতে পারো যে স্যার ওই পড়াশোনা করে নাই, ফেসবুক ইউটিউবে এখন প্রচুর পোলাপান, ঠিক আছে, যে আমি না পড়ে মাসে 40,000 50,000 কামাই, সে ফ্রিল্যান্সিং করে এত টাকা কামাই, সে এটা করে এত টাকা কামাই, ও ইউটিউব মানে ভিউ ব্যবসা করে এত টাকা কামাইতে পারে। বাট কি তুমি ওরকম করতে পারবা? ওই ব্যবসা তুমি করতে পারবা? ওইটাও তো একটা ব্যাপার। এবং ওইগুলোর আবার কি আছে, লিমিটেশন আছে। দেখবা এই যে আজকে যে ইউটিউবে ফেসবুকে যে মার্কেটিং হইতেছে, যাকে মানুষ খাইতেছে ভালো, দেখবো 6 মাস পর আর নাই। তার মানে কি টাকা ইনকাম তখন বন্ধ। পড়াশোনা করা লাগবেই, এর কোনো অপশন কি আছে? বললে অনেক কিছুই বলা যায়। ধরো তোমার বাচ্চা, আমার বাচ্চা যখন স্কুলে যাবে তখন ধরো বলবে যে কে তোর বাপ কি করে, আমি ছোট করতেছি না, ধরুন তো একটা কথা বললো যে আমার বাপ তো এটা না এটা করে, ছোট হিসেবে, তখন কিন্তু তার একটা খারাপ লাগা কাজ করবে। এইটা আমাদের দেশের কালচার। তুমি হাজার চেষ্টা করলে ওটা চেঞ্জ করতে পারবে না। তুমি বলতে পারো যে স্যার হ্যাঁ কি হয়েছে, রিক্সাওয়ালার ছেলে বা রিক্সাওয়ালার মেয়ে কি পড়াশোনা করতে পারে না, এটা মুচির ছেলে কি স্কুলে যাইতে পারে না? অবশ্যই পারে। বাট সবার মেন্টালিটি তোমার আর আমার মতো হবে এইটা চিন্তা করার কোনো রিজন নাই, কোনো রিজন নাই। আমাদের দেশের এটাই কালচার। সে যাবে, তাকে ছোট করা হবে, স্কুলে যে স্যার ম্যাডাম আছে তারা ছোট করে দেখবে, প্রোগ্রামে তাকে ছোট করা হবে, মানে অল টাইম তাকে পিছনে রাখা হবে। এর কোনো তুমি কালচার চেঞ্জ করতে পারবে না। যদি কোনোদিন বাংলাদেশ ওইভাবে চেঞ্জ হয় তখন আলাদা হিসাব। বাট যতদিন না চেঞ্জ হচ্ছে ততদিন তোমাকে আমাকে এই পরিবেশে এই সিচুয়েশনেই খাপ খায় চলতে হবে। অ্যান্ড সেগুলোর জন্য পড়াশোনা ম্যান্ডেটরি, নো ওয়ে। আসো সেটের ম্যাথগুলোর ক্ষেত্রে 2 3 5 7 এস একটা সেট দেওয়া আছে। এখন বলছে এখানে কিছু কন্ডিশন দেওয়া আছে, এগুলোর মধ্যে কোনটা সত্য সেটা বের করতে হবে। দেখো প্রথমে বলতেছি এস একটা সেট যেটা এক্স বিলংস টু এ ন্যাচারাল নাম্বার এবং এক্স এর যে মান সেটা 1 এর চাইতে বড়, 1 এর চাইতে ছোট এবং সমান। তার মানে কি 1 ও হইতে পারে, তার মানে কি 1 ও হইতে পারে এবং 7 এর চাইতে ছোট। এটা কি 7 এর চাইতে ছোট? এর মধ্যে না, 7 আছেই। আবার 1 আছে এখানে নাই, তার মানে কি 1 নাম্বার হওয়ার কোনো চান্সই নাই। যেহেতু 1 নাম্বার হওয়ার কোনো চান্সই নাই, সো আমি কি করব, আমার অপশনগুলোর ভিতরে যেই পয়েন্টে 1 আছে সেই পয়েন্টগুলো আমি কি করব, বাদ দিয়ে দিব। তাহলে এখানে 1 আছে কাটা, 1 আছে কাটা, 1 আছে কাটা, বাদ থাকলো কি 2 ও 3। ঠিক আছে, শেষ। দেন ভেন চিত্রে আসো। ভেন চিত্র দেখা যাইতেছে কি বলো তো একটু, ভেন চিত্র দেখা যায় ছবিটা, পি ইন্টারসেকশন কিউ। আমরা তো ইউনিয়ন ইন্টারসেকশন যেগুলো জানি, তোমাকে এই ম্যাথগুলোর ক্ষেত্রে পরীক্ষায় চিত্রগুলো মাস্ট খেয়াল রাখতে হবে। হ্যাঁ, যে পি কোনগুলা, এ বি সি ডি। চিত্র দেখে দেখে ম্যাথ করতে যাবে না, তুমি সুন্দর করে আগে লিখে নিবা যে পি সমান এ বি সি ডি। তারপরে কি কিউ, কিউ সমান কি আছে আমরা দেখি, বি সি ই এফ, লেখো বি সি ই এফ। তারপরে আসো, তাহলে এটা যদি হয় আমাকে বলতেছি 1 নম্বরে পি ইন্টারসেকশন কিউ এটা সমান বি কমা সি, কথা ঠিক কিনা? বি সি, হ্যাঁ ঠিক, ওকে ফাইন। দেন পি ইউনিয়ন কিউ, তার মানে কি পি আর কিউ এর মধ্যে সবগুলাই, তাহলে এ বি সি ডি এবং ই এফ, তাহলে 6টা পর্যন্ত দেখি এ বি সি ডি এবং ই এফ। ওকে, তার মানে 1 নম্বরও সঠিক, 2 নম্বরও সঠিক। দেন আর ডট, আর ডট মানে কি, আগে আমার আর লাগবে, তাহলে আর মানে কি ছিল, এটা হচ্ছে সি ডি এফ জি, আর মানে হইতেছে সি ডি এফ আর জি। এবার এটা চিন্তা করো তো,
যে আর মানে যদি CDFG হয় তাইলে আর ডট মানে কি? তোমরা একটু কমেন্টস করে জানাও যে আর ডট মানে কি। আর ডটের মান কত এখানে বলো? আর ডটের মান ইউ মাইনাস আর, ইউ মাইনাস আর তো ঠিকই আছে, ওকে ফাইন। তাহলে ইউ মাইনাস আর যদি হয়, ইউ মানে আসলে কি বোঝাইছে? পুরাটুকু। তাহলে দেখো ABCDEFGH পুরাটাই, ঠিক না? সেখান থেকে তুমি যদি আর বাদ দাও, CDFG বাদ দাও, তাহলে বাদ থাকে কি? ABE আর হচ্ছে H, ঠিক না? এবং কি ABEH দেখাইছে আর ডট সমান, তার মানে তিনটাই সঠিক। ওকে, দেন ওকে, এটা খুবই এক চান্সের অঙ্ক। A = 2 3 4 5 এর উপসেট কয়টি? উপসেট বের করার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n, এইটাই হচ্ছে উপসেট বের করার সূত্র। এখানে n কি? হোয়াট ইজ n? n হচ্ছে তোমাকে যে সেট দিছে সেই সেটের উপাদান সংখ্যা। n হচ্ছে সেই সেটের উপাদান সংখ্যা। দেখো এখানে n উপাদান সংখ্যা কয়টা? 4টা। তার মানে এর উপসেট কয়টা হবে? 2 টু দি পাওয়ার 4। 2 টু দি পাওয়ার 4 মানে কি? 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 16। ক্লিয়ার? ওকে ফাইন। ওকে, তাহলে 13 নম্বরটা আমরা একটু দেখি। সেটের একটা কন্ডিশন দিছে, আমরা একটু চিন্তা করি এগুলা মূলত প্রত্যেকটা যে ইয়ে দেওয়া থাকবে সংকেত, এই অনুযায়ী দেখে তোমাকে বের করতে হবে, ঠিক আছে? যেমন ধরো x belongs to n, ভালো কথা। x এর মান 1 এর সমান এবং 1 এর চাইতে বড়, আবার কি 7 এর চাইতে ছোট। x এর মান, আচ্ছা a সেটটা কি হবে বলো তো দেখি? a সেটটা কি হবে? কমেন্টস করো। a সেটটা কি হবে? হ্যাঁ কারেক্ট, শোয়েব ঠিকঠাক বলছে, ঠিক আছে। 1 এর চাইতে বড় হবে, 7 এর চাইতে ছোট হবে। আবার আরেকটা কন্ডিশন দেওয়া আছে, শুধু 1 এর চাইতে বড় এবং 7 এর চাইতে ছোট হইলেই হবে না, সেই সংখ্যাটাকে মৌলিক সংখ্যা হইতে হবে। তাহলে 1 এর চাইতে বড় এবং 7 এর চাইতে ছোট এইরকম, তাহলে 1 এর চাইতে বড় এবং 7 এর চাইতে ছোট সংখ্যাগুলো কি আমরা একটু দেখি। এবং 1 কিন্তু ধরতে হবে, কারণ কি দেখো এখানে লেস দেন এবং ইকুয়াল চিহ্ন আছে তার নিচে, ঠিক না? তাইলে 1 2 3 4 5 এবং 6, প্রথম কন্ডিশনটা তুমি ফিল আপ করে এইটা পাইলা। বাট এরপরে বলছে শুধু এগুলো হইলেই হবে না, সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা হইতে হবে। এই নাম্বারগুলোর মধ্যে মৌলিক নাম্বার হচ্ছে 2 3 এবং 5, 2 3 এবং 5। তার মানে এ সেট যেটা, এটা হবে তোমার 2 3 এবং 5। দেন আসো বি তো দেওয়াই আছে। সি এর মান কি কি হবে আমাকে একটু বড় দেখি। সি এর মান কি কি হবে? সি এর মান কি কি হবে? রাকিবা আক্তার 1, 1 কে কাউন্ট হবে না এখানে, ঠিক আছে? 1 হবে না। শান্ত 3 5 7, সি এর মান হয় নাই, দেখি কেউ পারে না এখন পর্যন্ত। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। রাকিবা 7 8 9 10 11 12, ওকে কাহিনী বলি। রাকিবা তুমি মনে হয় দেখো তো আপু, তুমি এইটা খেয়াল করছিলা এবং এক্স জোড় সংখ্যা এখানে এটা নাই, ঠিক আছে? ওটা আমি দিছি। এক্স জোড় সংখ্যা এটা খেয়াল করছিলা, ঠিক আছে? তুমি ওইখানে হয়তো ওটা দেখে ওটা ফিল করছো, ঠিক না? এক্স হচ্ছে জোড় সংখ্যা, তাহলে কি কি হবে? 12 সমান হইতে পারে, তাহলে 6 এর চাইতে বড় এবং জোড় সংখ্যা, তার মানে কি 12 পর্যন্ত 8 10 এবং 12। ওকে ঠিক আছে। এখন বলছে সি সেটের উপসেট সংখ্যা কত? এবার আপনারা বলেন এই সি সেট কই গেল? এটা সি সেট, সি সেটের মান আমরা পাইলাম কি কি? 8 10 আর 12। এবার আপনারা বলেন সি সেটের উপসেট কয়টা হবে? সি সেটের উপসেট আপু, ওকে ঠিক আছে, সি সেটের উপসেট কয়টা হবে এটা বলো। সি সেটের উপসেট সংখ্যা কয়টি, যেটা কোশ্চেন সেটার অ্যান্সার দাও। একজন লিখছে 12টি, হয় নাই। রাকিব আক্তার কারেক্ট, জামান তৈমুর হ্যাঁ ঠিক আছে, আজম পাশা কারেক্ট অ্যান্সার। বিহান রাজ হয় নাই ভাইয়া, তুমি একটু চিন্তা, শান্ত হয় নাই। কেন হয় নাই? কারণ হচ্ছে শান্ত এবং বিহান রাজ আমি একটু আগেই বললাম, এই দেখো ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার n, উপসেট কয়টি সেটা বের করার। তাইলে উপসেট তুমি বের করতে চাও, তাইলে 2 টু দি পাওয়ার n, n মানে কি বলছি? উপাদান সংখ্যা।
সি সেটের উপাদান সংখ্যা কয়টা? 8, 10 আর 12। তার মানে কয়টা উপাদান? 3টা। তাহলে উপস্থিতির ক্ষেত্রে কি হবে? 2 টু দি পাওয়ার 3। তাহলে কি হয়? 2 গুণন 2 গুণন 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। ক্লিয়ার? ওকে ওকে, ভিন চিত্রে আর দেখাবো না, এখানে এত কিছু এত করা যাবে না। ওকে, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো, ঠিক আছে? দেখো, পাই চিত্র। কি চিত্র? পাই চিত্র। এখানে বলতেছে কোন একটা স্কুলে, প্রথম কথা হচ্ছে এই যে নির্দেশিত কোণ পাই চিত্রে মোট কোণের কত ডিগ্রি? পাই চিত্রে মোট কোণ হচ্ছে কত ডিগ্রি বলো তো? পাই চিত্রে মোট কোণ সমান 360 ডিগ্রি। পাই চিত্রে মোট কোণ কত? 360 ডিগ্রি। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে তোমার যে কোণ সমান সমান গুণন 360, উপরে হচ্ছে থাকবে তোমার সংখ্যা, নিচে মোট, গুণন 360। কোণ বলতে কি বোঝাইছে? ঠিক আছে, অর্থাৎ ওই যে মান দেওয়া আছে, আর সংখ্যা বলতে কি বোঝাইছে? যে মনে করো যে ছাত্রীর সংখ্যা কত মোট বাদে, যেমন ধরো এখানে ধরো দেওয়া আছে 660 জন ছাত্রছাত্রী, এইটা কি? মোট। এটা কি? মোট। আচ্ছা, একটা মিনিট, আরেকটা ম্যাথ ছিল এখানে। আচ্ছা ওকে, এটা হচ্ছে মোট। আর দেখো বলতিছে যে এই মোট ছাত্রছাত্রীর মধ্যে শুধুমাত্র ছাত্রীর জন্য নির্দেশিত কোণ হচ্ছে 60 ডিগ্রি হলে ছাত্রীর সংখ্যা কত? তার মানে উপরে হচ্ছে ওই সংখ্যাটা, মানে কম যেই নাম্বার সেটা থাকবে উপরে, নিচে থাকবে মোট সংখ্যা, গুণন হবে 360 ডিগ্রি দিয়ে, আর এই পাশে থাকবে কোণ, অর্থাৎ ওই কয়জন ছাত্রী বা ওই কম যেই সংখ্যা সেই সংখ্যার জন্য তুমি কত ডিগ্রি কোণ পাবা। দেখো এখানে কোণ কত ডিগ্রি পাইছি আমরা? 60 ডিগ্রি। আমাকে কি বের করতে বলছে? ছাত্রীর সংখ্যাই তো বের করতে বলছে, তাহলে উপরে ছাত্রীর সংখ্যাই থাকলো, আর নিচে কি আছে? মোট, গুণন 360। আচ্ছা, মোটের মান কত? মোটের মান দেওয়া আছে 660, ঠিক না? তাহলে আমরা যদি সংখ্যা বের করি, কি বের করবো বলো তো? সংখ্যা, ছাত্রীর সংখ্যা। তাইলে ছাত্রীর সংখ্যা সমান 60 গুণন, এই মোটের পরিবর্তে লিখে দিলাম 660, নিচে কত? 360, ঠিক না? 0 0 কাটা, 6 6 36, 6 11 66, 6 10 60, তাহলে 11 10 110। তাহলে ছাত্রীর সংখ্যা কতজন? 110 জন। তার মানে এই ম্যাথগুলোর ক্ষেত্রে আমাকে প্রথম যে ফর্মুলাটা মনে রাখতে হবে সেইটা হচ্ছে আমার যে কোণ, তোমাকে কম সংখ্যক যে শিক্ষার্থী হইতে পারে, মানুষ হইতে পারে, মেয়ে হইতে পারে, ছেলে হইতে পারে, সেই কম সংখ্যকের জন্য কোণ কত ডিগ্রি যাতে তুমি বের করতেছো, উপরে থাকবে সংখ্যা, ওই কম যেই সংখ্যা সেইটা, নিচে থাকবে মোট মান, এবং গুণন করতে হবে 360 ডিগ্রি, কারণ পাই চিত্রে মোট যেই মান কোণের মান সেটা হচ্ছে 360 ডিগ্রি। এবার এখানে দেখো, কোন একটা খেলায় বাংলাদেশ ক্রিকেট দল 1 রান করে সংগৃহীত 55 রান, 55 রানের জন্য কোণ কত ডিগ্রি? 72 ডিগ্রি। খেয়াল করো, মোট সংগৃহীত রান কত? তার মানে ও রান করছে কয় রান? 55 রান। তার মানে এই যে সংখ্যা যেটা, এই 55 রানের জন্য কোণ উৎপন্ন করছে কত ডিগ্রি? 72 ডিগ্রি। তাহলে এইটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, মোট কত এইটা আমাকে বের করতে হবে, ঠিক না? তাহলে আমরা কি করব? আমরা লিখতে পারি এভাবে, কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 72 ডিগ্রি। তাহলে এই পাশে 72 ডিগ্রি সমান, এই পাশে উপরে কত থাকবে? 55, আর নিচে কি? মোট, মোটটাই তো আমাকে বের করতে হবে, গুণন 360, ঠিক আছে? ওকে, দেন তাহলে কি হবে? মোট সমান 55 গুণন 360, নিচে 72। ওকে ওকে, 72 দিয়ে 360 কাটলে পরে 5 দুগুণে 10, ওকে 5, তাহলে 5 5 25 5, 5 5 25 আর 2 27, 275। তাহলে বাংলাদেশ মোট রান করছে হচ্ছে 275 ডিগ্রি। মূলত এই পাই চিত্রটা হয়, তোমাদের ক্রিকেট খেলা দেখছো তারা খেয়াল করবা, এরকম একটা দেখায় অনেক সময়, দেখানোর পরে মনে করো দেখায় যে বাংলাদেশ ধরো যে এইরকম দিয়ে এতটুকু ফিল আপ করে দিছে, এতটুকু ধরো ফিল আপ করা থাকে। ক্রিকেট খেলা যারা দেখো দেখবে অনেক সময় এরকম গ্রাফ দেখায় আর কি, ঠিক আছে? তাহলে বাংলাদেশ রান করছে কত? 275। এই ফর্মুলাটা মনে রাখলেই 1 মার্ক কনফার্ম। ওকে, আসো
এখানে হচ্ছে তোমার আমি একটু বলি পরিসংখ্যানে তথ্যপত্রের ক্ষেত্রে পরিসর, মধ্যক, গড়, প্রচুরক, গাণিতিক গড়, তারপর হচ্ছে তোমার গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হবা। ঠিক আছে, প্রথমত হচ্ছে আমি যদি বলি তোমার পরিসর নির্ণয়ের যে সূত্র, পরিসর নির্ণয়ের সূত্র কি? যোগ 1। এটা প্রচুর পরিমাণে আসে। ঠিক আছে, তোমাকে ডাটা দিয়ে দিবে, দিয়ে বলবে যে পরিসর নির্ণয়ের পরিসর নির্ণয় করো। ঠিক আছে, পরিসর নির্ণয় করো সূত্র কি? সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান যোগ 1। গড় নির্ণয়টা দেখাইলাম না, ওটা সবাই পারো। মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে, মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে তোমাকে এটা খেয়াল করতে হবে, তোমাকে যে ডাটাগুলো দেওয়া থাকবে এগুলা জোড় নাকি বিজোড়। যদি বিজোড় হয়ে থাকে, যদি বিজোড় হয়ে থাকে তাহলে মধ্যক হবে n+1/2 তম পদ। এখানে একটা খেলা আছে, সেটা হচ্ছে বিজোড় হইলে মধ্যক হবে n+1/2 তম পদ। ধরো কোনো একটা এইরকম উপাত্তের ক্ষেত্রে 11টা ডাটা আছে, তাইলে তখন মধ্যক হবে কি বলছে n+1/2 তম পদ, তার মানে 11+1 ডিভাইডেড বাই 2, তার মানে 12/2 তম পদ। 12/2 তম পদ, তার মানে অ্যান্সার আসবে তোমার 6তম পদ। ব্যাপারটা কিন্তু এইরকম না যে মধ্যক 6। আবারও খেয়াল করো, মধ্যক 6 তা কিন্তু না, তুমি যে উপাত্তটা পাইছো সেই উপাত্তর 6 নাম্বার যেই পদ সেইটা হবে তোমার মধ্যক। এবং উপাত্তকে আমি এভাবে রাখলে হবে না, উপাত্তগুলোকে আমাকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাইতে হবে। মানের ঊর্ধ্বক্রম অনুসারে অনেকে কি করে, ও মনে করো যে মানে বিসমিল্লাহ বলে কোনো সাজানো গোছানো নাই, ঠিক আছে, একবারে মনে করো কি করে রে, মানে এই 11+1/2 মানে 6তম পদ লিখে দিচ্ছে, 6 নাম্বার পদ যেটা আছে সেটা। অথবা তাও করে না, কি করে 6 মধ্যক কত 6, দুইটাই কিন্তু ভুল, রং, খেয়াল করতে হবে, ঝামেলা আছে। ঠিক আছে, আর আরেকটা হইতে পারে যদি জোড় হয়, জোড় হইলে পরে মধ্যক নির্ণয়ের সূত্র হবে তোমার n/2 প্লাস n/2 প্লাস 1 তম পদ ভাগ হচ্ছে 2। এইখানে খেলা আছে, এইখানে খেলাটা হচ্ছে n/2। ধরো এটা যদি জোড় সংখ্যা হয়, কি হয়, এই উপাত্তগুলো যদি জোড় সংখ্যা হয়, ধরো 10টা হয়েছে, কয়টা হয়েছে 10টা, তাইলে কি হবে 10/2 যোগ 10/2 যোগ 1, তার মানে কি এটা 5 এটা 6, ঠিক না? 5 যোগ 6তম পদ, ধরো 5 নাম্বার পদ ছিল 8 আর 6 নাম্বার পদ ছিল 7, তাহলে 8 যোগ 7 ভাগ হচ্ছে 2, 15/2 পাইলে কত 7.5। জোড় হইলে ওইটাই অ্যান্সার, 7.5 বলে কোনো পদ আছে নাই, তার মানে ওইটাই অ্যান্সার। তার মানে জোড়ের ক্ষেত্রে তোমাকে ওই দুইটা পদ যোগ করে 2 দিয়ে ভাগ করে তুমি যে মানটা পাবা সেইটাই হবে অ্যান্সার। কিন্তু বিজোড়ের ক্ষেত্রে, মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে কততম পদ যেটা বের হবে সেইতম পদটা হচ্ছে অ্যান্সার, খেয়াল রাখতে হবে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি তোমাকে অবশ্যই উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাইতে হবে, আগে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজায় নিবা। ঠিক আছে, তাহলে গড় গেল, পরিসর গেল, মধ্যক গেল, আসো প্রচুরক। প্রচুরকটা কি? প্রচুরকটা হইতেছে তোমার যে এই যে উপাত্তগুলো দেওয়া থাকবে সেই উপাত্তগুলোর ক্ষেত্রে যেই সংখ্যাটা সবচাইতে বেশি থাকবে সেইটাই হবে প্রচুরক। ক্লিয়ার? তাহলে গড়, উপাত্ত, মধ্যক, প্রচুরক, পরিসর। আসো গণসংখ্যা কি জিনিস? শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী দেওয়া থাকবে আমাদেরকে, শ্রেণীর ঠিক নিচেই যে 41 থেকে 50 এর মধ্যে স্টুডেন্ট আছে 5 জন, 51 থেকে 60 এই বয়সী মানুষ আছে 250 জন, এই যে সংখ্যা দেওয়া থাকলো এইটাই হচ্ছে গণসংখ্যা। এইটা কি? গণসংখ্যা। এরপরে আরেকটা পার্ট আছে যেটার নাম হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা আমরা এরকম পাই অনেক সময়, ঠিক না, যে মনে করো এখানে আছে হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, এখানে হচ্ছে গণসংখ্যা, এবং তার ঠিক পাশে লিখতে হবে ক্রমযোজিত গণসংখ্যা। ধরো তুমি গণসংখ্যার ক্ষেত্রে
মানগুলো এরকম 3, 5, 6, 8, 9। ক্রমযোজিত গণসংখ্যা কি হবে? এই 3-এর পাশে 3 আসবে প্রথমটার ক্ষেত্রে। প্রথমটার ক্ষেত্রে 3-এর পাশে 3 আসবে, যা ছিল তাই আসবে। তারপরের থেকে শুরু হবে এটা আর এটা যোগ, কত হয়? 3 আর 5 যোগ করলে 8, 8 আর 6 যোগ করলে 14, 14 আর 8 যোগ করলে 22, 22 আর 9 যোগ করলে 31। এভাবে চলতে থাকবে। অ্যান্ড দিস ইজ কল্ড ক্রমযোজিত গণসংখ্যা। এটাকে কি বলে? ক্রমযোজিত গণসংখ্যা। ওকে ফাইন, তাহলে আমরা একটু ফাস্ট করি। এইগুলার মধ্যক কত? প্রশ্ন আসছে আমি পরীক্ষার হলে, ঠিক আছে? আমার প্রথম কাজ হচ্ছে এটাকে সাজানো। উল্টাপাল্টা আছে, তাহলে আমি সাজাই ছোট থেকে বড়। তাহলে আছে কি কি? চলে আসবো কিছুক্ষণের মধ্যে চলে আসবো। রাস্তায় আছে, রাস্তায় এই যে আসছে, ঠিক আছে? এখন দেখো আমি এইখানে এই যে মধ্যক বের করছি 9.5। একটু খেয়াল করো, আমি যদি এটাকে এরকম সাজাইছিলাম, ধরো আমি যদি এইটাকে না সাজাইতাম, তাইলে আমি এই 5 নাম্বার পদ আর 6 নাম্বার পদ কি কি পাইতাম? দেখো তো, 1 2 3 4 5, 5 নাম্বার পদ পাইতাম 10, 6 নাম্বার পদ পাইতাম 8। তাইলে আমি কি করতাম? 10 যোগ 8 ভাগ হচ্ছে 2, তার মানে 18/2, তার মানে অ্যান্সার কত? 9। এবং দেখতাম 9 দেওয়া আছে অপশনে, একবারে বড় করে টিক দিয়ে দিতাম, এবং কি হইতো? আমি শিওর আর এটা 100% কারেক্ট অ্যান্সার। কিন্তু এটা কিন্তু হয় নাই। এটা আমাকে কি করতে হবে? খেয়াল রাখতে হবে, ঠিক আছে? অবশ্যই উপাত্তটাকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজায় নিব। সংখ্যাগুলোর প্রচুরক কত? কোনটা বেশি আছে? বোঝাই যাচ্ছে 8, 1 2 3 4 5। এখানে একটা কথা আছে, এখানে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ সম্ভব। এইটার ক্ষেত্রে হোয়াট ইজ কেন্দ্রীয় প্রবণতা? দেখো কোন একটা সারণীর ক্ষেত্রে তুমি দেখো, যদি এখানে এরকম থাকতো যে মনে করি গণসংখ্যা 2 3 1 2 2, তাইলে আর কেন্দ্রীয় প্রবণতা সম্ভব না। কেন্দ্রীয় প্রবণতা সম্ভব সেইখানে যখন কোন একটা নির্দিষ্ট রেঞ্জের ভিতরে বা কোনো একটা নির্দিষ্ট শ্রেণী ব্যাপ্তির ভিতরে অনেকগুলো ডাটা মানুষ ঢুকে যায়, বা অনেকগুলো মানুষ ঢুকে যায়, বা গণসংখ্যা সেই জায়গাটাতে অনেক বেশি হয়। যেমন দেখো 5 8 4 6, বাট এখানে কত? অনেক বেশি, 10। তার মানে কেন্দ্রীয় প্রবণতা সম্ভব। তৃতীয় শ্রেণীর যোজিত ঘটনা সংখ্যা 10। তৃতীয় শ্রেণী কোনটা? 1 2 3। ওকে ফাইন, এর যোজিত ঘটনা সংখ্যা কত হইতে পারে? তাহলে এর হবে কত? 5, এর হবে কত? 13, আর এর কত হবে? 13 আর 10 এ 23, বাট কত দেওয়া আছে? 10। তার মানে 2 নম্বরটা ভুল। তাহলে যদি 2 নম্বরটা ভুল হয়, তাহলে যে সমস্ত জায়গায় 2 আছে সেগুলো আমি কি করব? কেটে দিব। দিস ইজ অলসো এ টেকনিক অফ এমসিকিউ। তাহলে 1 ও 3 কারেক্ট, কারণ এটা আমার চেনারও কোনো প্রয়োজন নাই। বাট আমি একটু দেখি, প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা 41, মনে রাখবা এরকম আসে। মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, মধ্যক শ্রেণীর ঊর্ধ্ব সীমা, প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, প্রচুরক শ্রেণীর ঊর্ধ্ব সীমা। তাহলে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কত? 41। প্রচুরক শ্রেণী কোনটা? প্রচুরক শ্রেণী হইতেছে তোমার এই যে 41 থেকে 50। কোশ্চেন হইতেছে কেন এটা প্রচুরক শ্রেণী? যেই শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি থাকবে সেটাই হচ্ছে প্রচুরক শ্রেণী। তাহলে কোনটা হবে? নিম্ন সীমা 41। ফাইন, এবার এইটার অ্যান্সার আমাকে বলো, প্রদত্ত উপাত্তগুলির পরিসর কত? আচ্ছা, জুমিয়া বলছে 5 জন। ওকে ফাইন, আমরা চেক দেই। পরিসর নির্ণয়ের সূত্র কি বলছিলাম? সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস 1। সর্বোচ্চ মান কোনটা এখানে? 50। 50 এর বড় আছে না? নাই। মাইনাস সর্বনিম্ন মান কোনটা? 41 40 38 38 নাই, 38। তার মানে 38 যোগ 1, তাহলে কত হইল? 12 যোগ 1 সমান 13। ডান, এই তো। ওকে, এবার একটু যদি তুমি খেয়াল করো, সেটা হচ্ছে যে আমরা আজকে আমি এখন পর্যন্ত তোমাদেরকে কি করলাম? মুনাফা, তারপর হচ্ছে তোমার পরিমাপ, তারপর হচ্ছে সেট, এবং শেষমেশ তথ্য উপাত্ত। 4টা অধ্যায়ের এমসিকিউ গুলো নিয়ে কয়টা? 22টা এমসিকিউ দিয়ে কিন্তু মোটামুটি সবকিছু আলোচনা করছি। এই 4টা অধ্যায়ের আলোচনার সময় আমি ঠিক যেই পয়েন্টগুলো হাইলাইট করছি, যে বিষয়গুলো খেয়াল করতে বলছি, এই বিষয়গুলো খেয়াল করবা, এবং পরীক্ষায় তুমি এই টপিকসগুলোর ভিতরেই কমন পাবা। ব্যাপারটা এইরকম না যে তোমাকে কোনো টিচার 100% কোশ্চেন সহকারে কমন পাওয়াই দিবে, ইটস ইম্পসিবল ব্যাপার। বাট কি হইতে পারে? তুমি পরীক্ষার জন্য উপযুক্ত হইতে পারো।
যে তোমার যে প্রিপারেশনটা, এই প্রিপারেশনটা পরীক্ষার জন্য উপযুক্ত। পরীক্ষাতে যেই কোশ্চেনে আসুক না কেন তুমি সেইটা সুন্দর মতো অ্যান্সার করতে পারবা। এইটা হচ্ছে ফ্যাক্ট। এবং তোমার যখন এই প্রিপারেশনটা হবে তুমি তখন বুঝবা যে ওকে ফাইন, আই এম রেডি। বাট তুমি যদি এরকম চিন্তা করো যে আমাকে হচ্ছে মানে কি বলে কমন পাওয়ায় দেন, এইভাবে কখনোই তোমার প্রিপারেশন লেভেল আগাবে না। এবং তুমি এইভাবে চিন্তা করলে বেশি দূর আগাইতেও পারবে না। হয়তো দেখছো এবার এসএসসির রেজাল্ট তো খারাপ হয়েছে, এইচএসসি রেজাল্ট আরো ভয়াবহ হয়েছে। এইচএসসির রেজাল্টে প্রায় 42% স্টুডেন্ট ফেল করছে। চিন্তা করা যায়, মানে অর্ধেক স্টুডেন্ট পাস করছে, অর্ধেক স্টুডেন্ট ফেল করছে। সামনে আরো বাড়বে এটা, পড়াশোনাটা ডে বাই ডে আরো কঠিন হবে। সো এখন থেকে তোমাকে সেইভাবে সেই সিচুয়েশনে প্রিপারেশন নিতে হবে। আচ্ছা, এইটা ছিল আমাদের এই 4 অধ্যায়ের, এবং এই 4টা অধ্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি তোমাদেরকে বলছি যাদের এই 4টা অধ্যায় আছে তারা এই 4টা অধ্যায় থেকেই আমি আশা করি তুমি 4×10 40 মার্কের সৃজনশীল কমন পাবা। তোমাকে অ্যান্সারই করতে হবে কিন্তু 5টা, তার মধ্যে তুমি 4টা এখান থেকে কমন পাবা। তাহলে আরেকটা কই থেকে পাবা? মূলত তুমি যদি পিথাগোরাসের উপপাদ্য এই চ্যাপ্টারটা পড়ো তাইলে এখান থেকে তুমি কোশ্চেন আসবে মাস্ট। এন্ড আরো একটা চ্যাপ্টার আছে সরল সহসমীকরণ, ঠিক না? প্রতিস্থাপন এবং অপনয়ন, খুবই সহজ চমৎকার একটা চ্যাপ্টার। মানে ওই ম্যাথগুলা তোমার কাছে একটু কষ্ট মনে হতে পারে, মানে একটু বড় হয়ে যায়, জটিল হয়ে যায়, কিন্তু তুমি যদি এই 4টা অধ্যায় পিথাগোরাসের উপপাদ্য, সরল সহসমীকরণ, এই 6টা চ্যাপ্টার যদি পরীক্ষার আগের দিন তুমি রিভিশন দিয়ে যাইতে পারো। আর একটা ব্যাপার, রিভিশনটা দিবা কিভাবে? তুমি ধরো তুমি পরীক্ষার আগে গ্যাপ পাইছো 1 দিন বা 2 দিন, তোমার টার্গেট থাকবে পরীক্ষার আগের দিন রাত পর্যন্ত তুমি যা পড়তে পারো। বাট পরীক্ষার দিন সকালবেলা, ধরো পরীক্ষা সবারই কিন্তু প্রায় 10টায় হয়, ওই দিন সকালবেলা ভোরে ওঠার পরে, ঘুম থেকে উঠার পরে নামাজ কালাম পড়ার পরে তোমার টার্গেটে কিছু গোছানো জিনিস থাকবে। মুনাফা অধ্যায়ের বিশেষ কিছু সূত্র, কোন কোন জায়গায় ভুল হইতে পারে স্যার বলছিল ক্লাসে, মার্কিং করা ছোট্ট করে কাগজে লেখা। পরিমাপ অধ্যায়ের সূত্রগুলা থাকবে, কোন কোন জায়গায় ভুল হইতে পারে, ঘন সেন্টিমিটারের সাথে পানির সম্পর্ক কি, পানির সাথে বায়ুর সম্পর্ক কি, লেখা থাকবে। তারপরে আসো সেট, সার্বিক সেট কি, পূরক সেট কি, ইউনিয়ন কি, উপসেট কেমনে বের করা যায়, এগুলা থাকবে। ভেনচিত্রের ক্ষেত্রে মানে সম্পর্কটা কি, ভেনচিত্রে আঁকাইতে হয় কেমনে, থাকবে। তথ্য উপাত্তের ক্ষেত্রে গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, পরিসর, শ্রেণী ব্যাপ্তি, আয়তলেখ, এগুলো থাকবে। তারপর আসে সরল সমীকরণ, প্রতিস্থাপন পদ্ধতির নিয়ম কি, অপনয়ন হইলে কি করতে হবে। এইভাবে 3 থেকে 4 পেজের একটা সামারি থাকবে তোমার। এবং ওই সকালবেলা ওই 4 ঘন্টা তুমি ওইটা সবচেয়ে ভালো করে রিভিশন দিবা। এইটা কি করবে তোমাকে, এইটা তোমাকে পরীক্ষায় অন্তত 70 to 80% মার্কস ক্যারি করার নিশ্চয়তা দিবে 100%, এবং ওগুলো তুমি ভালো পারবা। বাকি যে 20% থাকলো ওইটা তুমি আগে যা পড়ছো পরীক্ষার আগের দিন রাতে, যদি পড়ে থাকো এমনিতেই পারবা ওইটা, আর না পারলে এমনিতেও পারবা না। এন্ড পরীক্ষা হলে একটা কাজ করা যাবে না, সেটা হচ্ছে কঠিন হয়েছে এটা কোশ্চেন। কঠিন হয়েছে মানে কি? শুধু তোমার জন্য কঠিন না, সবার জন্য কঠিন। তার মানে তুমি পারো নাই মানে কেউই পারে নাই। তো সবাই যেটা পারে নাই সেটা নিয়ে আমার চিন্তা করতে লাভ নাই। কিন্তু ওই চিন্তা করতে যায় আমি যদি এই কাজ করি, সবাই যেটা পারছে আমি সেটা পারি নাই, তাইলে কিন্তু ধরা খাবা। তার মানে সবাই পারে নাই খুব ভালো কথা, ওইটা যদি আমি পারি তাইলে তো আপার লেভেল হয়ে গেল। আর যদি নাও পারি তাতেও কোনো সমস্যা নাই, বাট সবাই যেটা পারছে কিন্তু আমি সেটা ভুল করছি, তাহলে কিন্তু ধরা খাবা। সো এইটার জন্য কি করতে হবে, বেশি বেশি রিভিশন দিতে হবে। রিভিশন দিতে হবে প্রচুর পরিমাণে রিভিশন দিতে হবে। কমপক্ষে 3 থেকে 4 বার তোমাকে বই শেষ করতে হবে, ম্যাথ শেষ করতে হবে, ফর্মুলা শেষ করতে হবে, পরীক্ষা দিতে হবে, এক্সাম দিতে হবে, মানে প্রবলেমস বের হলে সেগুলা সলভ করতে হবে, তাইলে তুমি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারবা। ওই ফাইন। মূলত আজকের ক্লাসে আমার টার্গেট ছিল এই 4টা অধ্যায় এবং বীজগণিত পাঠ শেষ করানো, কিন্তু তোমরা ক্লাসে অনেক অ্যাক্টিভ ছিলা, আমিও স্মুথলি পড়াইছি, ভালোভাবেই শেষ করতে পারছি। সো মানে এখন ধরো ওইভাবে শেষ করতে গেলে তো পসিবল না। তো ইনশাল্লাহ আজকে ধরো যে এই 4টা অধ্যায় গেল, আরো 2টা ক্লাস নিব ইনশাল্লাহ। ধরো সোমবার, বুধবার দিন একটা ক্লাস নিব, বুধবারে বিজ্ঞান ক্লাস নিব আমি তোমাদের ম্যাথের উপরে, আরো 2টা ক্লাস নেওয়ার চেষ্টা করব। এবং তোমরা যারা আমাদের পেইড স্টুডেন্ট আছো তারা তো এমনিতেই ডেট জানতে পারবা, সময় জানতে পারবা, কোনো সমস্যা নেই। আর যারা আমাদের পেইড স্টুডেন্ট না কিন্তু ফেসবুক এবং ইউটিউবে ক্লাস দেখতেছো, তারা এডু পরিবারে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে বা পেজে যোগাযোগ করতে পারো, যাতে তারা তোমাদেরকে ওই 2টা ক্লাসের লিঙ্ক অন্তত শেয়ার করে।
আমি এটা বলে দিব যেন অন্তত ওই ক্লাস 2টা, যেহেতু আমাদের দায়িত্ব, আমরা চিন্তা করছি তোমাদেরকে শেষ করে দিব ম্যাথ এবং বিজ্ঞানটা। সো যতগুলো ক্লাস হবে ম্যাথ এবং বিজ্ঞানের সবগুলো যেন তোমাদেরকে শেয়ার করে দেয়, ঠিক আছে? তবে অবশ্যই এই জন্য কি করতে হবে, অবশ্যই এই জন্য তোমাকে এই ক্লাসটা তোমার ওয়ালে ফেসবুকে শেয়ার দিয়ে রাখতে হবে। তুমি যদি তোমার ওয়ালে ফেসবুকে শেয়ার দিয়ে রাখো, তাহলে ম্যাথের উপরে এরপরে আরো যে 2টা ক্লাস হবে, বীজগণিত এবং জ্যামিতি, সেই 2টা ক্লাসই কিন্তু তুমি নিশ্চিন্তে করতে পারবে আমাদের সাথে। এবং তার সাথে শেষ ক্লাসের দিন পাবা এডু পরিবার স্পেশাল সাজেশন, ঠিক আছে? তো আজকে এ পর্যন্তই, ইনশাআল্লাহ পরবর্তী দিন আবারও দেখা হবে। এখন যদি এই 4 অধ্যায়ের উপর তোমাদের কারো কোনো কোশ্চেন থাকে, কোশ্চেন করতে পারো। এসএসসি 26 না ভাই, এরা হচ্ছে এসএসসি কত 28, ঠিক না? তোমরা এসএসসি 28 না? হ্যাঁ, তোমরা এসএসসি 28। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলো। ওকে ফাইন, ঠিক আছে, আমি রিজুমে চেক করি। ওকে ওকে, সাদিয়া, হ্যাঁ পরিসরের ক্ষেত্রে 50তম সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান +1, ঠিক আছে? তুমি 50টা যেটা দেখতেছো সেটা হচ্ছে উপরে যে উপাত্তগুলো দেওয়া আছে সেই উপাত্তগুলোর মধ্যে সর্বোচ্চ মান, আর মাইনাস তারপর উপাত্তগুলোর সর্বনিম্ন মান। একজন বলছে স্যার মধ্যক। ওকে ঠিক আছে, মধ্যকটা আমি একটু দেখাই, উঠতেই হবে। ওকে দেখো, বসি, তার মানে হয়ে গেছে। ওকে ফাইন, মধ্যকের ক্ষেত্রে জোড় এবং বিজোড় 2টা কথা বলা আছে। যদি মধ্যকের এই উপাত্তগুলা বিজোড় সংখ্যক হয়, তাহলে যেটা করতে হবে n+1/2 তম পদ। এখানে কোনো যোগ বিয়োগের কাহিনী নাই, n+1/2 তম পদ। n এখানে ধরো 11টা আছে, বিজোড় যেহেতু, তাহলে 11 যোগ 1/2 মানে 12/2 মানে 6তম পদ। 6 নম্বর পদ হবে মধ্যক। খেলা হচ্ছে অবশ্যই উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে নিতে হবে। আর যদি জোড় সংখ্যক হয়, তখন আমার মধ্যক হবে n/2 প্লাস n/2 প্লাস 1তম পদ, অর্থাৎ পরপর ধরো জোড় সংখ্যক পদ আছে কয়টা, 10টা হতে পারে, 10/2 মানে কত 5, তাহলে 5 যোগ 6তম পদ ভাগ 2। ধরো 5তম পদ তুমি মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাইছো, সাজায় পাইছো হচ্ছে একটা 11 আর একটা ধরো 12, তাহলে কত 23, 23/2 মানে কত 11.5। এইখানে কিন্তু কোনো তম পদ হবে না, এইখানে তুমি এই যে যোগ করে ভাগ করে যে অ্যান্সারটা পাইছো 11.5, সেইটাই কিন্তু তোমার অ্যান্সার। তার মানে খেয়াল রাখতে হবে 2টা পয়েন্ট। প্রথমত, আমার যে উপাত্ত থাকবে সেটাকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাইতে হবে, এক। দ্বিতীয়ত, যদি বিজোড় সংখ্যক হয় তাহলে n+1/2 তম পদ, তম পদ, অততম পদই হবে তোমার অ্যান্সার। দেন যদি জোড় হয় উপাত্তের সংখ্যা, তাইলে হবে n/2 প্লাস n/2 প্লাস 1তম পদ, এই 2টা পদের যোগফল ভাগ 2, যা আসবে তাই অ্যান্সার। এখানে কিন্তু আর তম পদ প্রয়োজন নেই। তার মানে এই 3টা পয়েন্ট খেয়াল রাখলেই তুমি কিন্তু মধ্যক নির্ণয় করতে পারবে খুব সহজে। মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাইতে হবে উপাত্তকে, বেজোড়ের ক্ষেত্রে তম পদের হিসাবে আসবে, এবং জোড়ের ক্ষেত্রে ভাগ করে যে মান পাবো। ধন্যবাদ আজকের ক্লাসে উপস্থিত থাকার জন্য। ইনশাল্লাহ এরপরে তোমাদের যে বিজ্ঞান ক্লাস হবে সেই ক্লাসটা কিন্তু আমিই নিব, অর্থাৎ ম্যাথ এবং বিজ্ঞান 2টার পুরোপুরি ক্লাসই তুমি আমার সাথে পাবা। এবং আমার চেষ্টা থাকবে ম্যাথের 3টা এবং বিজ্ঞানের 3টা বা 2টা 5টা ক্লাসের মধ্যে এই 2টার এইরকম টেকনিক্যালি প্রিপারেশন এবং এক্সক্লুসিভ ম্যাথ যেগুলো আসে, বিজ্ঞানের যে হায়ার লেভেলের টপিকসগুলো আসে সেইগুলো নিয়ে ক্লাসগুলো সাজাইছি মূলত, ঠিক আছে? ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।